হ্যালো, আসসালামু আলাইকুম। মেহেদী, হ্যালো মেহেদী। হা- হাবিব ভাই ভালো হ্যালো। আছেন? হ্যাঁ মেহেদী। শোনা যাচ্ছে আমাকে এখন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো ও, আছেন? জি ভাই ভালো আছি। আহ, ভাইয়া সম্ভবত ওই যে আমাদের ফাইলগুলো নিয়ে কোনো একটু সমস্যা হচ্ছিল, ভিডিও রেকর্ডিং এর ফাইলগুলো নিয়ে। আচ্ছা, আপনার কি কোনো সমস্যা হচ্ছিল ডাউনলোড করতে? আমারগুলো তো ডাউনলোড বারবারে কেটে যাচ্ছিল। 600 এমবি 700 এমবি হওয়ার পরেও আমি 5-6 বার করে ট্রাই করছি, তারপরে আর করি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা ওই ফাইলগুলো কনভার্ট করে মোটামুটি সাইজ ছোট হয়ে গেছে সবগুলোরই। মোটামুটি 300-400 এমবির মধ্যে সব চলে আসছে এক একটা ফাইল। হ্যাঁ, টোটাল ফাইল আচ্ছা, মোটামুটি 7 জিবির কাছাকাছি প্রতিটা ডে। এখন ডে থ্রিটা 1 জিবির উপরে চলে গেছে, 1.2 জিবির মধ্যে চলে আসছে সম্পূর্ণ ও চারটা তাহলে মিলিয়ে। আপনার হ্যাঁ, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা হবে না। আজকে ডে থ্রিটা আপলোড করে দিয়েছি। আহ, গতকাল করে দিয়েছি ডে থ্রিটা। আজকে ডে ফোরটা আমরা ট্রাই করবো সম্পূর্ণটা কনভার্ট করে সাইজ ছোট করে আপনাদের ওই ইয়াতে একটু কোয়ালিটি সেম রেখে ওই ড্রাইভে আপলোড করে দেবো। তো ওকে, ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই। টোটাল 5টা ডের ভিডিওই আপলোড হয়ে যাবে ছোট আকারে। হ্যাঁ, তো জি, আর ডাউনলোড করতে আর অডিওগুলো আর ভিডিওগুলো ক্যাপচার করতে। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এটা আসসালামু আপনি আলাইকুম। ট্রাই করে দেখেন সাইজে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। ডে থ্রিটা 7 জিবির উপরে ছিল। আকলাক ভাইয়া, আছো তুমি? জি ভাইয়া আছি। ডে থ্রিটা তুমি যে ড্রাইভে আপলোড করেছিলে, তোমার কি ড্রাইভার জায়গা আছে?
হ্যাঁ, ড্রাইভে অল্প জায়গা আছে। আজকের গুলা মনে হয় আমাকে আরেকটা ড্রাইভে দিতে হবে। হ্যাঁ, ডে 3টা চাইলে ডিলিট করে দিতে পারো তোমার তোমার ড্রাইভ থেকে। হ্যাঁ, ডে 4টা রেখে দিও, ডে 3টা ডিলিট করে দিও। হ্যাঁ। আচ্ছা ভাই, তাহলে আজকে ডে 3 ডিলিট করে আমি আজকের গুলা দিয়ে দিব। হ্যাঁ, আজকে এগুলো দিয়ে দিও, আর ডে 4টা আমি আজকের মধ্যে আপলোড করে দিও। তুমি কালকে ডে 4 এর যে ড্রাইভের ভিডিওগুলো ডিলিট করে দিতে পারবা। হ্যাঁ। আচ্ছা ওকে ভাই, আপনি কনফার্ম করলে তারপরে আমি ডিলিট করব। হ্যাঁ, কারণ হচ্ছে আমি ডাউনলোড করে রাখছি, কিন্তু কখনো বলা যায় না কখন যদি আমার পিসি ক্র্যাশ করে যায়, আবার সমস্যা, ডে 4 এর সব ভিডিও হারায় যাবে। ভাই সেহেতু আমার তোমাকে আমার কম্পিউটারে তো আছেই ভাই, সমস্যা হ্যাঁ হবে হ্যাঁ, না। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি দেখি করতে পারবো। হ্যাঁ মেহেদি। হ্যালো, হ্যাঁ। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, ঈদ মোবারক। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আমি দেখতে পাচ্ছি 9 জন। আমরা কি ওয়েট করবো আরো, নাকি 9 জনই ঠিক আছে? হাসান, আমরা কি আমরা ওয়েট করবো? আর কিছুক্ষণ দেখি, থামো। আমি 6 জনই বেশি দেখতেছি। আচ্ছা, 10 জনের মতো হলো। আমাকে আর আপনাকে ছাড়া 12 জন আছে। আচ্ছা, তাহলে কি আমরা শুরু করতে পারি, না আর একটু ওয়েট করবো? আর 2টা মিনিট দেখি আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাট তো আগে রোজার সময় সমস্যা ছিল না, সবাই আর্লি জয়েন করতে পারতো। এখন তো খাওয়া দাওয়া শুক্রবার, খাওয়া দাওয়া করে একটু হয়তো সময় লাগতেছে। আমার মনে হতো 3টার দিকে শুরু করলে হয়তো সবার ঠিক। আচ্ছা, আজকে আমরা চেষ্টা করব শেষ করে ফেলতে পুরোটাই আমাদের কোর্স। দেখা যাক, আল্লাহ ভরসা। সেসমিক ডিটেইলিং যেটা, সেটা দিয়ে শুরু করতেছি আমি। আর হচ্ছে, আপনাদের কি কোনো আলাদা কোনো কোশ্চেন আছে? যদি থাকে তাহলে সেগুলো নিয়ে আলাপ করতে পারি। ভাইয়া আপনি ওই যে ম্যানুয়াল মেশিংটা দেখাইতে চাচ্ছিলেন, স্টেয়ার ড্র করবেন, ম্যানুয়াল মেশিং দেখাবেন, ওই জিনিসটা আচ্ছা একটু আচ্ছা, ঠিক আছে আজকে ঠিক আছে আলোচনা করার কথা ছিল। ঠিক আছে। এটা আজকে সময় হলে এটা আজকে দেখাবো। ঠিক আছে, ম্যানুয়াল মেশিনটা। আর ভাইয়া একটা আপনারা প্রশ্ন কি ছিল, সবাই? আমরা তো সকালবেলা দেখলাম শুটিং, তারপরে আপনি এখন পাইল ক্যাপ দেখাবেন, যে আমরা ইটাপস মডেলেই করব। তো আমরা কি মানে সুপার স্ট্রাকচারের ডিজাইনটা সময় সাপোর্ট ফিক্সড বা হিঞ্জ ধরে নিয়ে করব, আর পাইল ডিজাইনের সময় বা ফুটিং ডিজাইনের সময় ওইটা আঁকবো, নাকি ফুটিং ডিজাইন করে ফুল বিল্ডিংটা, মানে ফুটিং দিয়ে বা পাইল ক্যাপ দিয়ে ফুল বিল্ডিংটা ডিজাইন করব? আচ্ছা, এটা আসলে একটু জটিল ব্যাপারটা। এটা হচ্ছে নর্মাল যে প্র্যাকটিস, নর্মাল প্র্যাকটিসে আমরা ফুটিং করি না, ইটাপসে করি না। আমরা হচ্ছে সাপোর্ট দিই। হ্যাঁ, যদি এরকম হয় যে পাইল, তাহলে আমরা ফিক্স সাপোর্ট দিই। হ্যাঁ, আর যদি হচ্ছে এরকম হয় যে ফুটিং, তাহলে আমরা পিন সাপোর্ট দিই, ফুটিং ড্র করি না। ঠিক আছে, আর ম্যাট হলেও আপনার ফিক্স সাপোর্ট দিই। তো এখন এটা দিয়ে সুপার স্ট্রাকচারটা এভাবে অ্যানালাইসিস করে ডিজাইন করা হয়। ফাউন্ডেশনের ক্ষেত্রে আসলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি সফটওয়্যার দিয়ে করি, আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসিডিউর। হ্যাঁ, তো অ্যানালিটিক্যাল প্রসিডিউর হচ্ছে নর্মালি দেখা যায় যে এক্সেলে ফরম্যাট করে সেখান থেকে রিবার থিকনেস বের করে ফেলা। আর যেটা সফটওয়্যার করে, সফটওয়্যারও আসলে দুইভাবেই করে, দুই ধরনের সফটওয়্যারই পাবেন আপনি। কিছু সফটওয়্যার পাবেন যে হচ্ছে অ্যানালিটিক্যাল ফরম্যাটে করে দেয় অ্যানালাইসিস, ফুটিং, নেট, ফাইল ক্যাপ এগুলি। আর কিছু সফটওয়্যার পাবেন যে হচ্ছে এফএম দিয়ে করে, ফাইনাল এলিমেন্ট মেথড দিয়ে। ইটেপসে যদি আমরা
ইটেপসে যদি আমরা হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন করতে চাই, তাহলে ইটেপস কিন্তু অ্যানালিটিক্যাল মেথডে এটা ক্যালকুলেশন করবে না, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করবে এফএম দিয়ে। হ্যাঁ, তো এখন সেক্ষেত্রে আমরা যেটা করি যে হচ্ছে সুপার স্ট্রাকচারটা করে ফেলি, হ্যাঁ, ফিক্স সাপোর্ট বা পিল সাপোর্ট ধরে। এরপরে যখন ফাউন্ডেশন করতে যাই তখন হচ্ছে সাপোর্ট তুলে দিয়ে আমরা এই ফুটিং বা কম্বাইন ফুটিং বা ইন্ডিভিজুয়াল ফুটিং বা ম্যাট এটা আমরা ড্র করি, হ্যাঁ, এলিমেন্ট শেল এলিমেন্ট দিয়ে। তারপরে আমরা সয়েলটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সাবগ্রেড মডুলাস ইউজ করি। হ্যাঁ, সাবগ্রেড মডুলাসের অ্যাকচুয়ালি বয়েলসের একটা ফর্মুলা আছে, খুবই সিম্পল ফর্মুলা, সেটা আগে ইউজ করতাম। হচ্ছে বিএনবিসিতে সাবগ্রেড মডুলাস কি ধরতে হবে সেটা বলে দিচ্ছে, বিএনবিসি 2020-তে আছে এটা। তো কনজারভেটিভলি আপনার ইয়াটাই কনজারভেটিভ থাকে, বাউলসের যেই এটা মনে হয় ইমাম ভাই দেখাইছেন আপনাদেরকে, ওইটাই কনজারভেটিভ থাকে। তো এইটাই স্প্রিং ধরে করি। হ্যাঁ, তো এখানে যে অ্যানালিসিসটা হচ্ছে এটা কিন্তু এফএম দিয়ে করে দিবে, সফটওয়্যার এফএম দিয়ে করে দিবে, এখানে অ্যানালিটিক্যাল কোনো ইয়া আসবে না। আচ্ছা, এরপরে এটা গেল ফুটিং এবং ম্যাটের কথা বললাম। যখন আমরা পাইল করব, পাইল ক্যাপ অ্যাকচুয়ালি, তখন ওই আপনার হচ্ছে পাইল ড্র করতে হবে যদি সফটওয়্যার দিয়ে করতে চাই। ইটেপস দিয়ে যদি করতে চাই তাহলে পাইল আমাদেরকে ড্র করতে হবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে একটা পাইল ক্যাপ ধরে নিতে হবে। এরপরে ওই পাইল ক্যাপের নিচে কতগুলি পাইল লাগবে এটা তো আমরা জানি কিভাবে ক্যালকুলেশন করতে হবে, জাস্ট এই এক্সিয়াল ফোর্স ডিভাইডেড বাই নাম্বার অফ পাইল বের করার আর কি, যে ফর্মুলাটা। নাম্বার অফ পাইল বের করে যতগুলি পাইল লাগবে সেটা ওরিয়েন্টেশন করে, হ্যাঁ, আপনার হচ্ছে পাইল ক্যাপ ড্র করে এরপরে পাইলটা হচ্ছে ড্র করতে হবে ইটেপসে, ঠিক আছে? পাইল ড্র করে ইটেপসে অ্যাকচুয়ালি পাইল নাই, কলাম করতে হবে, সার্কুলার কলাম ধরে জাস্ট হচ্ছে একটা স্টোরির মতো। হ্যাঁ, সার্কুলার কলামের নিচে হচ্ছে ফিক্স সাপোর্ট দিব, আমরা ফিক্স সাপোর্ট দিব। আর হচ্ছে পাইল ক্যাপ, যেটা পাইল ক্যাপের এখানে আসলে আমরা সাবগ্রেড মডুলাস না দেওয়াটাই বেটার হবে। হ্যাঁ, জাস্ট এমনি ফ্রি ধরে অ্যানালাইসিস করে যা রিভার আসবে সেটা হচ্ছে পাইল ক্যাপের ডিজাইন। ইটেপস এভাবেই করতে হবে, বুঝতে পারছেন? মানে হচ্ছে ইটেপসে যদি আমরা পাইল ক্যাপ ডিজাইন করতে চাই তাহলে হচ্ছে প্রথমে পাইল ক্যাপটা ড্র করতে হবে। ড্র করে পাইল ক্যাপের নিচে পাইলগুলি অ্যাসাইন করতে হবে। পাইল ইটেপসে হচ্ছে পাইল নামে কোনো অপশন নাই, কলাম করতে হবে। কলামে হচ্ছে সার্কুলার কলাম, যেহেতু আমাদের অধিকাংশ পাইলই সার্কুলার হয়, তো সার্কুলার কলাম আমরা ড্র করব। সার্কুলার কলামের হাইট কত হবে এটা একটা বড় ব্যাপার। তো আমাদের যে অবজেক্টিভ যেহেতু হচ্ছে গিয়ে পাইল ক্যাপ, আমাদের এখানে অবজেক্টিভ পাইল না, হ্যাঁ, পাইল ক্যাপ ডিজাইন করা। এই জন্য পাইলটাকে আমরা হচ্ছে স্টিপ করব। পাইলটাকে স্টিপ করতে হলে সহজ একটা উপায় হচ্ছে পাইলের যেই পাইলের লেন্থটা হচ্ছে বেশি ধরবো না। ধরেন আপনি 6 ফিট একটা পাইল ধরবেন, বাস শেষ, ঠিক আছে? পাইল ক্যাপের নিচে 6 ফিট পাইল ধরবেন, তাহলে এই পাইলটা অনেক স্টিপ হবে। আর যদি পাইলটা হচ্ছে বড় করেন তাহলে পাইল নিজেই হচ্ছে বাকলিং হলে ওই যে পাইল ক্যাপের যে বিহেভিয়ার এটা ঠিক থাকবে না। এই জন্য আমরা শুধু পাইল ক্যাপের নিচে যে পাইলগুলি করব সেগুলি ছোট করব। হ্যাঁ, স্টিপ করার জন্য পাইলের হাইটটা কমাই দেবো। নর্মালি আপনি 6 ফিট ইউজ করতে পারেন, 6 ফিট 5 ফিট এরকম। আমাদের অবজেক্টিভ হচ্ছে পাইল ক্যাপটা করা। হ্যাঁ, পাইল ক্যাপের কি জিনিস দেখবো? পাইল ক্যাপের অ্যাকচুয়ালি আমাদেরকে বের করতে হয় পাইল ক্যাপের থিকনেস, ঠিক আছে? পাইল ক্যাপের থিকনেস কিভাবে বের হবে? পাইল ক্যাপের থিকনেস বের হয় অ্যাকচুয়ালি আপনার পাঞ্চিং থেকে, হ্যাঁ, অথবা হচ্ছে ওয়ান এ শেয়ার বা বিম শেয়ার থেকে, অথবা হচ্ছে ফ্লেক্সুরাল শেয়ার থেকে বা বেন্ডিং। এই তিনটা থেকে ম্যাক্সিমাম যে ডিটা আসবে সেই ডি থেকে টি আসবে, ম্যাক্সিমাম টি। তো এইখানে ইটেপসে আমরা যখন পাইল করব, মানে পাইল হচ্ছে ড্র করব পাইল ক্যাপের নিচে, তখন পাঞ্চিং দেখতে হবে, ঠিক আছে? যদি পাঞ্চিং এ হচ্ছে ওকে হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমার ডি ঠিক আছে,
পাইল ক্যাপের ডিটা ঠিক আছে, আর যদি পাঞ্চিং এ ওকে না হয় তখন আমরা হচ্ছে পাইল ক্যাপের থিকনেসটা হচ্ছে গ্র্যাজুয়ালি বাড়াবো। আর এরপরে হচ্ছে গিয়ে যখন হয়ে গেল পাঞ্চিং এর ডি টিকে গেল, এরপরে আমরা স্ল্যাব যেভাবে ডিজাইন করছি, হ্যাঁ, ওইভাবে গিয়ে আমরা ফ্ল্যাকজারের চেক দিব এবং হচ্ছে শেয়ারের চেক দিব। ঠিক আছে, এভাবে ইটেপসে আপনি পাইল ক্যাপ করতে পারেন। হ্যাঁ, তো এটা গেল ইটেপসের। এছাড়া আপনি যদি ম্যানুয়ালি করতে চান, হ্যাঁ, ম্যানুয়ালি করতে চান তাহলে বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলি আপনার অ্যানালিটিক্যালি করে দেবে। এর মধ্যে একটা সফটওয়্যার আছে এএসডি ফাউন্ডেশন। হ্যাঁ, এএসডি ফাউন্ডেশন এটা হচ্ছে ভালো চমৎকার একটা সফটওয়্যার। এটা আপনার এটিআই ইউনিভার্সিটি, হ্যাঁ, ডক্টর নাবিদ আনোয়ার প্রজেক্ট এটা। যাই হোক, তো ওনার এএসডি ফাউন্ডেশন দিয়ে পাইল ক্যাপটা খুব ইজিলি করা যায় এবং ওখানে রিপোর্টও দিয়ে দেয়। ঠিক আছে, ওইভাবেও করতে পারেন, তবে সেটা এফএম না, সেটা হবে অ্যানালিটিক্যাল প্রসিডিউর দিয়ে। হ্যাঁ, এই হলো পাইল ক্যাপের ব্যাপার। এখন ইটেপসে কিভাবে হচ্ছে পাইল ক্যাপ করতে হবে এইটা মনে হয় দেখতে হবে। তো ইটেপসে জি আচ্ছা, ইটেপসে যদি পাইল ক্যাপ করি আমরা, আমি হচ্ছে আপনাদেরকে একটা, হ্যাঁ, জাস্ট হচ্ছে একটা ফুটিং এর নিচে, এই যে ফুটিং এর নিচে, একটা ফুটিং এর নিচে কিভাবে হচ্ছে পাইল করব সেটা হচ্ছে জাস্ট দেখাই দিই। হ্যাঁ, বাকি আপনার করে নিন। যেমন হচ্ছে এই দেখেন, এটাতে আমি এই যে ফুটিংটা ধরে নিচ্ছি, এটা আমার পাইল ক্যাপ। এখানে আমি যদি চারটা হচ্ছে পাইল দিতে চাই, হ্যাঁ, এখানে একটা দুটো, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হচ্ছে পাইল দিতে চাই। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, একটা জিনিস করতে হবে। এই যে স্টোরি, হ্যাঁ, মানে এখন হচ্ছে বেজ যেটা আছে, এই বেজের নিচে আরো আমার যেতে হবে, তাই না? কারণ হচ্ছে বেজ বরাবর, এই যে এখানে দেখা যাচ্ছে জিরো, এলিভেশন জিরো, এই জিরো বরাবর কিন্তু আমার ইয়াটা আছে, ফুটিংটা আছে, তাই না, ফাউন্ডেশনটা আছে। তাহলে আমি যদি পাইল করতে চাই, তাহলে পাইলের যে পাইলের বটমটা বেজ যেটা, এখানে যেটা বেজ লেখা আছে এটারও নিচে যাবে, তাই না, এটারও নিচে যেতে হবে। তাহলে এখানে আপনাকে একটা স্টোরি ইনসার্ট করতে হবে। ফার্স্ট অফ অল এখানে একটা স্টোরি ইনসার্ট করতে হবে। একটা স্টোরি আমরা ইনসার্ট করি। স্টোরির হাইটটা ধরে দিচ্ছি 6 ফিট। হবে ধরে না হবে। আচ্ছা, সরি, এটা আমি হচ্ছে ওকে না দিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। করলাম,
এখানে হচ্ছে একটা স্টোরি ইনসার্ট হবে, তারপর হচ্ছে বেস, রিপিট করে দেবো। নামও বলতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এই যে এখানে বেজের উপরে একটা স্টোরি আমার দিচ্ছে, রিফ্রেশ দিলাম। আচ্ছা, এটা এলিভেশন নেই, বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এই যে দেখেন এইখানে একটা স্টোরি আমার ইনসার্ট হয়েছে, মানে হচ্ছে বেজের উপরে হয়েছে, তাই তো? কিন্তু আমার দরকার ছিল হচ্ছে বেজের নিচে। ইটেপসে অ্যাকচুয়ালি এই মাইনাস দেওয়া যায় না, মানে ইটেপসে আপনার জিরো লেভেল থেকে নিচের দিকে সে আসলে কোনো কিছু তৈরি করতে পারে না, এটা আমার স্যাপ পারে, এসএপি স্যাপ। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে যেটা চিন্তা করতে হবে, এই যে বেজের যেই এলিমেন্টগুলি, হ্যাঁ, এগুলিকে আমরা রেপ্লিকেট করে, বেজের এলিমেন্টগুলোকে রেপ্লিকেট করে স্টোরি 1 যেটা এখানে হচ্ছে নিয়ে যাব, রেপ্লিকেট করে কপি করে এখানে নিয়ে যাব উপরের লেভেলে। নিয়ে গেলাম, বেজ ধরলাম, এই তো সবগুলি সিলেক্ট করব, সবগুলি সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে এডিটে গিয়ে রেপ্লিকেট করব স্টোরি 1 রেপ্লিকেট করব, আর হচ্ছে ডিলিট করে দেবো, মানে এই লেভেলে, বেস লেভেলে কোনো কিছুই রাখবো না। দেখে আসি কি হলো। আচ্ছা, এই যে এই অবস্থা হচ্ছে, তাই না? এই যে এই অবস্থা হচ্ছে, বেজের নিচে কিছু নাই, স্টোরি 1 সবই গেছে। যদি প্ল্যান থেকে একটু লিখি, প্ল্যান থেকে গ্রাউন্ড ফ্লোরের নিচে স্টোরি 1 নাম দিছি, এটা হচ্ছে আমাদের এখন হবে ফাউন্ডেশন লেভেল। তার নিচে এইটা হবে ওই আপনার ফাইলের বটম। তো আমরা নামটা একটু চেঞ্জ করে দিয়ে আসি, স্টোরি 1 এর নামটা চেঞ্জ করে দিয়ে আসি। ও সরি, এটাকে লিখি ফাউন্ডেশন। ফাউন্ডেশন লেভেলে যাই, এখন ধরে নিচ্ছি, হ্যাঁ ধরে নিচ্ছি আপনাদেরকে তো সবগুলি আসলে করে দেওয়ার দরকার নাই, তাই না? সবগুলি ফুটিং এর নিচে ফাইল ক্যাপ করার দরকার নেই। আমি হচ্ছে জাস্ট একটা ফাইল ক্যাপ ফুটিং এর নিচে ফাইল ড্র করে দেখাবো, ঠিক আছে? কারো কোনো অবজেকশন আছে এখানে? আচ্ছা, জাস্ট আমরা শুধু প্রসিডিউরটা দেখি, সবগুলা করতে গেলে সময় লাগবে, এখন এটা আবার ম্যাশ করে মিলাইতে হবে। তো আর আপনাদের যে আপনি যে বলছেন যে ম্যানুয়াল ম্যাশে কীভাবে করবো, এটাতে দেখাই দেবো, আবার শেয়ার ওয়াল থেকেও দেখাবো, সমস্যা নেই। এখানে ম্যানুয়াল ম্যাশ কীভাবে করতে হবে দেখা দেবো।
দেখেন আমি ধরে নিচ্ছি যে আমার এখানে 4টা পাইল লাগবে। এটা বোধহয় আমার কলামটা। এখানে একটা পাইল দিব, এখানে একটা পাইল দিব, এখানে পাইল দিব, এখানে পাইল দিব, ঠিক আছে। পাইল ক্যাপের যে ডিজাইন, হ্যাঁ, পাইল ক্যাপের সম্পর্কে সিআরএসআই, হ্যাঁ, এদের একটা চমৎকার গাইডলাইন আছে। আমাদের যে রেফারেন্সে বইটা দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। ওখানে পাইল এবং পাইল ক্যাপের ডিজাইন, হ্যাঁ, রিলেটেড চমৎকার এক্সাম্পল করা আছে, থিওরি আছে। ওইখানে আপনারা একটু দেখতে পারেন, ওখানে ম্যানুয়াল ক্যালকুলেশনটা ইজিলি করা যাবে পাইল ক্যাপের। তো সেটা হচ্ছে কি যে বলছে, আমাদের যদি মনে পড়ে যে আপনার যে যেটা পাইল হচ্ছে আপনার এস থেকে, এই যে এস থেকে 1.5 ডিবি দূরে রাখতে হবে, বুঝতে পারছেন? এস থেকে যদি পাইল হয়, পাইল ক্যাপের যে এস থেকে 1.5 ডিবি দূরে হচ্ছে পাইল রাখতে হবে। এটা হচ্ছে সিআরএসআই, এটা বলছে। আমাদের বিএনবিসিতে আবার বলতেছে কি যে হচ্ছে পাইলের যে হচ্ছে বাইরের সারফেসটা, সেই বাইরের সারফেস থেকে পাইল ক্যাপের যে এজ, এটা হচ্ছে 6 ইঞ্চি রাখলেই হবে, বুঝতে পারছেন? হচ্ছে এইখানে যদি আমরা একটা পাইল ড্র করি, সেই পাইলের যে এই এজ থেকে জাস্ট হচ্ছে 6 ইঞ্চি দূরে রাখলেই হবে, এরকম বলতেছে আমাদের বিএনবিসি। আমি কি একটা জিনিস বলি, নিচের দিকে যাই, আমরা যদি এটা যদি আমার হচ্ছে পাইল হয়, পাইল ক্যাপ হয়, আমাদের বিএনবিসি বলতেছে, আর এই ধরে নিচ্ছি আমার এটা কলাম, এখানে কলাম আছে, আমি ধরে নিচ্ছি এখানে আমার হচ্ছে এটা ভালো হচ্ছে না, তো এটা হচ্ছে না। একটা কলাম দিলাম, এটাকে কপি করি, এরকম কিছু একটা। আমাদের বিএনবিসি বলতেছে এই যে এখান থেকে এই পর্যন্ত এটুকু হচ্ছে আপনার 6 ইঞ্চি রাখলে হবে, ঠিক আছে। আর সিএসআরআই করা বলতেছে এখান থেকে সেন্টার পর্যন্ত, সেন্টার হয় এস থেকে সেন্টার পর্যন্ত, এটা হচ্ছে এরা বলতেছে 1.5 ডি ডিপি অ্যাকচুয়ালি। তো এখানে একটু কনফ্লিক্ট আছে, হ্যাঁ, অনেক সময় হচ্ছে
মানে আপনার এই 1.5 ডিপি দিলে এখান থেকে যে এস থেকে এই যে সারফেসটা এটা আসলে অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, তো কনজারভেটিভ হবে এটা যদি ইউজ করি তাহলে একটু কনজারভেটিভ আমার মনে হয় এটা ইউজ করে বেটার হবে। ঠিক আছে, ফাইলের এই এস থেকে এটা হচ্ছে 1.5 ডিপি হচ্ছে এটা। তো এখন আমার যদি ফাইলের ডায়া যদি হয় 24 ইঞ্চি 1.5 ডিবি কত আসবে? 1.5 ডিবি। ডিপি যত আসে আপনি হচ্ছে এখান থেকে তৈরি পর্যন্ত আপনার হচ্ছে ফাইলের সেন্টারটা হবে। 5 ডিপি ইঞ্চি ফাইল 24 ইঞ্চি, মোটামুটি আপনার আস্তে আস্তে হচ্ছে 36 ইঞ্চি, তাই না? এখান থেকে এদিকে আমার 36 ইঞ্চি দূরে ফাইলটা বসাইতে হবে। এই থেকেও 36 ইঞ্চি দূরে, এই যে এটা হচ্ছে আপনার 36 ইঞ্চি হবে। এখান থেকে 36 ইঞ্চি, এই থেকে 36 ইঞ্চি, 36 ইঞ্চি, 36 ইঞ্চি। তো আমাদের এখানে কত আছে এটা একটু দেখে আসি। এখান থেকে এই পর্যন্ত এই ডাইমেনশনটা কত আছে দেখি, কিসে আছে, ফিটে আছে। আমি ইঞ্চিতে নিয়ে যাই তাহলে সুবিধা হবে সেক্ষেত্রে। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 43.5 ইঞ্চি, তো 43.5 এখান থেকে একটু 43.5 43.5 থেকে আমার বিয়োগ করতে হবে এত কম, এত বেশি ছোট হয়ে গেছে 36 ইঞ্চি গেলে। আচ্ছা, ধরে নিচ্ছি যে এখান থেকে আমি এখান থেকে এই যে এই সেন্টার থেকে এদিকে, হ্যাঁ এদিকে আমি এটাকে আপনার 43 হতো, 43-এর 25 এখান থেকে 30 ইঞ্চি দূরে রাখবো করার জন্য, আমি দেখানোর জন্য। এটা অ্যাকচুয়ালি এই যে ফুটিংটা অ্যাকচুয়ালি অনেক ছোট, এই জন্য ডাইমেনশনগুলো ছোট আছে। এখান থেকে আমি পয়েন্ট ড্র করবো, পয়েন্ট এর ডিরেকশন বরাবর আমি ধরে নিচ্ছি এদিকে বাম দিকে 30 ইঞ্চি যাবো, উপরের দিকে যাবো 30 ইঞ্চি। কোথায় তৈরি হলো? পয়েন্টটা ইনস্টল না কোথায় তৈরি হলো? আবার যাই, লেভেলে গেলাম, এখানে কিছু তুলে রাখি, ডিজাইন স্টেপগুলি তুলে রাখি, হচ্ছে ডাইমেনশন লাইন যেটা এটা তুলে রাখি। এখান থেকে পয়েন্ট ড্র করবো, এখানে একটা পয়েন্ট ড্র করবো, ড্রতে যাই, দেখি ফিটে ছিল নাকি ইঞ্চিতে ছিল, মাইনাস 20 প্লাস 20 এই পয়েন্ট ড্র করবো। পয়েন্টটা দেখাচ্ছে না, আমার মনে হয় পয়েন্টটা দেখানো উচিত। পয়েন্টটা হচ্ছে ইনভিজিবল করা ছিল তো দেখা নেই।
এই যে একটা পয়েন্ট পেলাম। একইভাবে এখানে একটা করবো, এখানে করবো, এখানে একটা ড্র ড্র এক্স বরাবর হচ্ছে 30, y বরাবর 30। আবার দেখাচ্ছে না কেন? তারপরে ড্র যাই, -30, y বরাবর -30। কম্পিউটার একটু আরামার আছে। আচ্ছা, এই পর্যন্ত হলো। হ্যাঁ, এখন আমরা ড্র করি এটা। আর এখানে যেটা আছে না, এটা আমি ইচ্ছা করে ড্র করলাম না, এটা আমি আরেকভাবে দেখাবো। ঠিক আছে, যে সবসময় যে হচ্ছে পয়েন্ট দিয়েই করতে হবে এরকম না। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যাঁ ভাই, কথা জি শোনা ভাই, যাচ্ছে শোনা ভাই। যাচ্ছে। আচ্ছা, মানে সবসময় যে হচ্ছে পয়েন্ট দিয়েই করতে হবে এমন না, আমরা আরেকভাবে করতে পারবো। এটা ইচ্ছা করে এটা অফ রাখছি। হ্যাঁ, এটা আমি আরেকভাবে দেখাই দিই। আচ্ছা, তো এখন দেখেন এখানে আমি আপনার হচ্ছে কলাম বানাবো। আমি ধরে নিচ্ছি 24 ইঞ্চি, আমি ধর 24 ইঞ্চি ডায়া ধরে নেবো। তাহলে ডিফাইনে যাবেন, ডিফাইনে গিয়ে ফ্রেম সেকশনে গেলেন, সেকশনে গিয়ে এখানে কলাম নেবেন, নিউ প্রপার্টি, এই যে সার্কুলার একটা কলাম নেবেন। আপনারা কি সবাই ঢাকায়? বাসায় গিয়ে ঢাকায় আসেন না এরকম আছেন কেউ? নাকি সবাই বাসায় গিয়ে চলে আসছেন ঢাকায়? আচ্ছা, এই যে 24 ইঞ্চি নিচ্ছি। এটা 24 ইঞ্চি না নিয়ে এটা আমি ধরে নিচ্ছি 20 ইঞ্চি, কারণ নাহলে ইয়া হয়ে যেতে পারে। এটা আমি ইচ্ছা করে ডায়মিটারটা কমাই নিচ্ছি। তারপর অ্যাজ ইউজুয়াল যেভাবে কলাম আমরা করবো সেটাই। এদিকে প্রপার্টি মডিফায়ার আপনার ইউজ করবেন জাস্ট নর্মাল কলামের মতো, যা ইউজ করা দরকার ছবি 20 ইঞ্চি হলো। এরপরে এখানে আমি একটা কলাম ড্র করবো। আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে অ্যাকচুয়ালি। এই যে এখানে গিয়ে আপনি কলম করবেন। এখন আরেকভাবে করতে পারেন, এই যে এখানে যদি আপনি স্নান করে দিয়ে দেন, এখানে এদিকে হচ্ছে আমার 30, এজ বরাবর 30, আর ওয়াই বরাবর হচ্ছে -30। এই যে সেন্টারে বললে হয়ে যাবে। এটা আরো মোর ইজি, তাই না? এভাবে করতে পারেন। এই যে কলাম ড্র হয়ে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হয়ে গেল আমার ফাইল ক্যাপ, আর এই পাশে এগুলি হয়ে গেল আমার ফাইল। ফাইলে যে যাবো, ফাইলে গিয়ে সাপোর্ট চেঞ্জ করে দেবো। ফাইলের যে সাপোর্ট চেঞ্জ করে ফিক্সড করে দেবো এটাকে। টাইম জয়েন রেস্ট্রেইন ফিক্স করে দেবো এটাকে।
আচ্ছা, তো এটাই আমরা বলতেছিলাম যে হচ্ছে ফাইলের লেন্থ কত থাকবে, তাই না? ফাইলের লেন্থটা কত হবে? ফাইলের ফাইলের অ্যাকচুয়ালি ফাইলের লেন্থটা হচ্ছে আপনি ছোট রাখবেন, ছোট ফাইলের লেন্থ রাখবেন হচ্ছে ছোট। কি হবে এটা, কি হচ্ছে? আমার আমার এই যে আমি যে কম্পিউটার ইউজ করতেছি বাসায়, তো আমি আমার দেশের বাড়িতে, হ্যাঁ, এই কম্পিউটারটা হচ্ছে অফিসের কম্পিউটার না, একটু ঝামেলা হয়, স্লো স্লো মাউস হচ্ছে নিজেই ধরে, হ্যাঁ, এগুলো আপনারা একটু কনসিডার করেন। তো এখানে যে ফাইলগুলি, এই ফাইলগুলি আমরা হচ্ছে লেন্থ, ফাইলের যে হাইট, এই হাইটটা হচ্ছে কমাই দেবো 5 ফিট বা 6 ফিট, যাতে হচ্ছে বাকিং না হয়। এনএস করার পরে ফাইল যেন বাকিং না হয়। আর আমাদের অবজেক্টিভ হচ্ছে ফাইল না, আমাদের অবজেক্টিভ হচ্ছে ফাইল কেমনে, ফাইল কি হচ্ছে না হচ্ছে এটা আমরা দেখার বিষয়। এরপরে আপনি যেটা করবেন, ফিক্সেবল করলে তো আপনার এই যে ফাইল ক্যাপের নিচে তো মাটি থাকবে, তাই না? নর্মালি ফাইল ক্যাপের নিচে তো মাটি থাকবে, ফাইল ক্যাপের নিচে মাটি থাকবে। এখন এই মাটিটাও কিন্তু আপনার হচ্ছে কিছু সাপোর্ট দিবে, ফাইল ক্যাপে সাপোর্ট দিবে। তাহলে আপনি চাইলে ফাইলের নিচে, ফাইল ক্যাপের নিচে সাববেড মডুলাস ইউজ করতে পারেন। তবে আমরা হচ্ছে একটু কনজারভেটিভ থাকতে চাই, এই জন্য সাববেড মডুলাস ছাড়াই, হ্যাঁ, ফাইল ক্যাপের নিচে কোনো সাববেড মডুলাস দেয় না, ছাড়াই শুধু ফাইল, হ্যাঁ, ফাইল আর হচ্ছে ফাইলের উপরে ফাইল ক্যাপটা ভাসে থাকবে, ঠিক আছে? কোনো সাববেড স্ক্রিন টিপসিন কিছু দিব না, না দিয়ে আমরা হচ্ছে অ্যানালাইসিস করে দেখি যে হচ্ছে এটা পাঞ্চিং এর কি কিনা। পাঞ্চিং দেখেন, এই যে কিন্তু পাঞ্চিং এর জন্য আপনার হচ্ছে 1 2 3 4 এবং হচ্ছে কলাম, পাঞ্চিং এর জন্য 5টা ভ্যালু বের হবে এখান থেকে, ঠিক আছে? এই 5টা ভ্যালুই যখন আমার হচ্ছে ওকে হবে, হ্যাঁ, তখন হচ্ছে ফাইল ক্যাপের ডি, যেটা মানে ফাইল ক্যাপের টিটা হচ্ছে ওকে, হ্যাঁ। এখন যদি আপনার এরকম হয় যে ফাইলগুলির জন্য যে ফাইলগুলির পাঞ্চিং হচ্ছে ওকে হয়ে যায়, নর্মালি এটাই হয়, হ্যাঁ। কলামের জন্য যে পাঞ্চিং, এটা হচ্ছে বেশি, একের থেকে বেশি, এরকম ঘটনা হয়। তখন আপনি এই যে ফাইল ক্যাপটা, এই ফাইল ক্যাপের থিকনেস আপনি হচ্ছে বাড়াবেন, থিকনেস বাড়াতে যখন হচ্ছে পাঞ্চিং এর রেশিও 1-এর থেকে কম চলে আসবে, তখন হচ্ছে ওকে, ঠিক আছে? ফাইল ক্যাপের থিকনেসটা ওকে। এরপরে আপনি ওই স্ল্যাবের মতো, নর্মাল স্ল্যাবের মতো হচ্ছে ইয়ে করবেন, ডিজাইন করবেন। আচ্ছা, এটা কি আমি দেখাবো একটা, মানে দেখানোর দরকার আছে? এটা যদি এনএস রান দিয়ে, হ্যালো, যে ফুটিং এ যেরকম আসছিল ওই রকমই চলে আসবে তো। স্ল্যাবে যেরকম রড আসে দুই দিকে, স্ট্রিপ আঁকতে হবে, ওইভাবে করে করবো। হ্যাঁ, তারপরে রডটা এভাবে করে করবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা স্কিপ করব আমরা, স্কিপ যদি করতে বলেন তাহলে স্কিপ করে এতে যাব, আর না হয় হচ্ছে দেখাবো আর কি। ফাইলের নিচে কি ফিক্স সাপোর্ট থাকবে নাকি স্প্রিং কি করতে হবে ফাইলের নিচে? এটা ফিক্স সাপোর্ট দিবেন, ফিক্স সাপোর্ট। আচ্ছা, এখানে একটা ব্যাপার একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ। এখানে দেখেন, আমাদের কিন্তু এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আমি মিস করে যাচ্ছিলাম, সরি, গুরুত্বপূর্ণ মিস করে চলে যাচ্ছিলাম। এখানে এই যে আপনি কলাম করলেন না, হ্যাঁ, এটা তো আর কলাম আর পাইল বুঝবে না, এটা বুঝবে হচ্ছে একটা 1D এলিমেন্ট আর 2D এলিমেন্ট। এখানে দেখছেন, এখানে কিন্তু এই যে শেল এলিমেন্টটা, এটার সাথে কিন্তু এটার কোনো কানেকশন নেই, ঠিক আছে? এটা কিন্তু কানেক্ট করে দিতে হবে। এই যে শেল এলিমেন্ট, তার সাথে কিন্তু এটার কোনো কানেকশন নেই, হ্যাঁ। তারপরে এটার সাথে কারোর সাথে এই পূর্ণ 4টা সেল এলিমেন্টের কারোর সাথেই এই পয়েন্টগুলির কোনো কানেকশন নাই। এটা কিন্তু অ্যানালাইসিস করে দেবে, কিন্তু অ্যানালাইসিসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এই জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে সেল এলিমেন্টটা, এটার সাথে লাইন এলিমেন্টের এটাকে আমার কানেকশন করে দিতে হবে, ঠিক আছে? এই কানেকশন করতে গেলে আমাদেরকে এটা ম্যানুয়ালি ম্যাশ করতে হবে, ঠিক আছে? এটা অটো ম্যাশ করে হবে না, কোথায় মিলবে না, ম্যানুয়ালি ম্যাশ করতে হবে। ম্যানুয়ালি ম্যাশ করলে কী হবে,
মানে হচ্ছে এই যে শেল এলিমেন্টটাকে এটাকে এমনভাবে কাটবো, ম্যাশ করবো মানে ছোট করবো, যাতে করে মানে এই শেল এলিমেন্টের সাথে লাইন এলিমেন্টের একটা কমন নোড থাকে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো সেল এলিমেন্টের সাথে লাইন এলিমেন্টের একটা কমন নোড থাকে, এটা আমরা এনশিওর করি। এটা কিভাবে করবো দেখেন। এখন যেভাবে আমি ম্যাশ করব, ম্যানুয়াল ম্যাশের প্রসিডিউর অ্যাকচুয়ালি এটাই। হ্যাঁ, ম্যানুয়াল ম্যাশ করতে গেলে আমরা যেটা করব, যাব হচ্ছে ইডিটে। আপনাদের একজনের কোশ্চেন ছিল কীভাবে ম্যানুয়াল ম্যাশ করবো। ইডিটে যাবেন, ইডিটে গিয়ে আপনি আচ্ছা ঠিক আছে ফাইন, আমি চাচ্ছি যে এইখানে এই বরাবর একটা লাইন টানবো, হ্যাঁ, ম্যাশ করার জন্য এই বরাবর একটা কাটবো, এই বরাবর কাটবো, এভাবে কাটবো, ঠিক আছে? তাহলে আমাদের কমন নোড চলে আসবে। সেক্ষেত্রে আপনি প্রথমে এটা করবেন, এই যে এখানে গিয়ে প্রপার্টি অফ অবজেক্ট মানে বা হচ্ছে টাইপ অফ লাইন, এখানে গিয়ে এই নিচে দেখেন এখানে নান বলে একটা অপশন আছে, নান, এটাকে বলে নান লাইন। নান লাইনের বৈশিষ্ট্য কি? নান লাইনের বৈশিষ্ট্য হচ্ছে এমন একটা লাইন যে লাইনের কোনো প্রপার্টি থাকবে না, ঠিক আছে? জাস্ট একটা লাইন যেটার মধ্যে কোনো প্রপার্টি নেই, এরকম একটা নাল লাইন নেব, ঠিক আছে? আপনি নাল লাইন না নিয়ে কোনো একটা বিম বা কলাম দিয়েও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো নাল লাইন দিয়ে কাটলে হয় কি, যদি কোনোভাবে এই বিম বা কলাম এই লাইনটা আপনি যদি হচ্ছে কোনোভাবে যদি হচ্ছে ঠেকে যায়, হ্যাঁ, আপনার অ্যানালাইসিসে কোনো গন্ডগোল হবে না। বাট আপনি কাটার সময় বা যে এটাকে কাটার সময় যদি আপনি কোনো একটা এলিমেন্ট নিয়ে কাটেন, কাটার পরে সামহাও কোনোভাবে যদি ওই লাইনটা হচ্ছে থেকে যায়, তাহলে কিন্তু অ্যানালাইসিসে গন্ডগোল হবে। এই জন্য সবচেয়ে সেফ হচ্ছে আপনি যখন ম্যাশ করবেন তখন হচ্ছে নান লাইনটা দিয়ে করবেন। তাহলে যদি কোনোভাবে কোনো নাল লাইন যদি মিসও হয়ে যায়, ডিলিট করতে যদি ভুলে যান, হ্যাঁ, তাহলেও কোনো অসুবিধা নেই। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি কোনো একটা ম্যাশ করতে গেলে যদি আমার লাইন দরকার হয় তাহলে নাল লাইন দিয়ে ম্যাশ করি। এখানে একটা লাইন টানলাম, তারপরে হচ্ছে এখানে একটা লাইন টানবো, এখানে একটা লাইন টানবো, আর হচ্ছে এখানে একটা লাইন টানবো। এখন এই যে এই লাইনটা এই যে সিলেক্ট হয়েছে, ওয়ান লাইন ওয়ান ফ্রেম সিলেক্ট, এই লাইনটা যখন আমি সিলেক্ট করবো আর এই দুটা সেল যখন সিলেক্ট করবো, তখন এই লাইনটা অ্যাকচুয়ালি এই দুটা সেলকে কেটে ফেলবে, বুঝতে পারছেন? তাহলে আমি যেটা করবো, এই লাইন সিলেক্ট করলাম, এই দুটা সেল এলিমেন্ট সিলেক্ট করলাম, এরপরে যাবো হচ্ছে ইডিটে গিয়ে ইডিট সেল, এরপর এখানে দেখেন এখানে আছে ডিভাইড সেলে গেলাম, ডিভাইড সেলে গিয়ে অনেকগুলি অপশন আছে, এর মধ্যে প্রথম যেটা ফ্লোর অবজেক্ট অ্যাট সিলেক্টেড ফ্রেম অবজেক্ট, এই যে ফ্লোর অবজেক্ট বোঝাচ্ছে হচ্ছে সেল এলিমেন্টগুলিকে, আর সিলেক্টেড ফ্রেম অবজেক্ট বলতে বোঝাচ্ছে এই লাইনটাকে, ঠিক আছে? এটা যদি আমি যদি এই যে টিক চিহ্ন দেই, ঠিক আছে, টিক চিহ্ন দিলে এটার মিনিংটা হচ্ছে এই যে এই লাইনটা হচ্ছে যতদূর পর্যন্ত এই লাইনটা যে প্রজেকশন, হ্যাঁ, প্রজেকশন বরাবরও কেটে ফেলবে, বুঝতে পারছেন? যদি আমি টিক চিহ্ন যদি হচ্ছে সিলেক্ট করে দিই, হ্যাঁ, বা চেক ইন করে দিলে আমি কিন্তু লাইনটা ড্র করছি এখান থেকে এই পর্যন্ত, তাই না? তাহলে সেই হিসাবে কাটা উচিত হচ্ছে শুধুমাত্র A2 এবং A2, এই পাশে যে অতিরিক্ত অংশটুকু আছে এটুকু কিন্তু কাটা উচিত না, যেহেতু আমি লাইনটা এখান থেকে এই পর্যন্ত কাটছি, ঠিক আছে? আপনি যদি চেক আউট করে দিয়ে করেন তাহলে শুধুমাত্র এইটুকু কাটবে, ঠিক আছে? আর যদি হচ্ছে এটাকে চেক ইন করে রাখেন তাহলে এই যে এক্সটেন্ডেড এই লাইনটা যে এক্সটেন্ডেড পোর্শন যতদূর পর্যন্ত হচ্ছে সে স্ল্যাব পাবে সে হচ্ছে কেটে দেবে, এটা কিন্তু কেটে ফেলছে। আপনারা কি বুঝতে পারতেছেন? কারণ আমি একটু জুম করি, তাই না? কাটছে না এটা? কেটে দিচ্ছে।
এটা 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 কি বোঝা যাচ্ছে? হ্যালো, জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কিভাবে তাহলে আমরা এই যে এটাও কেটে ফেলি, এ ধরবো এই লাইন ধরি, ধরে আমি কিন্তু সিলেক্ট করছি, এই দেখেন এই দুইটা সেল একটা ফ্রেম সিলেক্ট হয়েছে, এই বললাম এটাও কেটে দিচ্ছে। হ্যাঁ, একইভাবে আমি হচ্ছে এই লাইন সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এই ফ্রেম, এই চারটা অবজেক্ট, এই বললাম এই যে কেটে এটা এটাও কেটে দিচ্ছে। এটা 1 2 3 4, বুঝতে পারছেন? তো এখন দেখেন এখানে যখন হচ্ছে আপনি কপি কাটবেন, হ্যাঁ এখানে যখন আপনি কাটবেন তখন ইটেপস অটোমেটিক্যালি এগুলিতে আপনার সাপোর্ট সে হচ্ছে বসাই দিবে, অটোমেটিক্যালি সে সাপোর্ট বসাই দিবে একটা। হ্যাঁ, তো আমাদের ডিউটিটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করার আগে হ্যাঁ এই সাপোর্টগুলিকে আমরা তুলে দেবো, এই যে সাপোর্টগুলিকে আমরা তুলে দেবো। হ্যাঁ, লাস্টের এখানে অংশটা যাবো, মনে হয় কাটা হয় নাই পুরোটা, এটা শেষেটা ভাই, ডান পাশে নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ রাইট, এটা না, এটা কাটা হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ। এডিট, এবার এসছে। এখন আপনি এই নাল লাইন যেটা, নাল লাইনগুলো তুলে দেবেন। নাল লাইন তুলে একটা সহজ উপায় হচ্ছে সিলেক্টে গিয়ে অবজেক্ট টাইপ, এখানে দেখেন এই যে নাল, এই যে নাল লাইন বুঝলাম, যত হচ্ছে নাল লাইন আছে সে হচ্ছে ধরে নিল, এবার আমি ডিলিট করে দিলাম। এরপরে এখান থেকে আমরা সাপোর্ট তুলে দেব, অ্যাসাইন, জয়েন, স্ট্রেইন, এই যে পয়েন্ট করে দিলাম, সাপোর্ট হচ্ছে তুলে দিলাম, যেহেতু কোনো সাপোর্ট নাই। ঠিক আছে, তারপরে আপনি রান দিয়ে দেন। ঠিক আছে, একটা রান দেই, হ্যাঁ একটা রান দেই। আমি রান দিতে ভয় পাচ্ছি। আমার ধারণা এই কম্পিউটারে রান দিলে অনেক সময় লাগবে, তারপরে একটা রান দিই। আচ্ছা, আপনারা হচ্ছে যদি ম্যানুয়ালি করতে চান, হ্যাঁ ম্যানুয়ালি করতে চাইলে আমি আপনাদেরকে কিছু ডকুমেন্ট দিয়ে দিব, সেটা থেকে ধরে ধরে ম্যানুয়ালি করতে পারবেন, মানে অ্যানালিটিক্যালি ফাইল করতে চান। ঠিক আছে, তো এক্সেল ইনফরমেশন করে তারপরে আপনারা করতে পারেন। আমাদের কাছে একটা এক্সেল ফরমেশন করা আছে, হ্যাঁ ফাইল টাইপের, কিন্তু ওই এক্সেল ফরমেশনটা না একটু জটিল রকমের, বুঝছেন? জটিল রকমের হচ্ছে কি ওইটা এক্সেল দিলে আপনাদের কাছে বুঝে দিতে হবে ধরে ধরে, আমাদের নিজের মতো করে করা তো, হ্যাঁ এই জন্য আমার সাজেশনটা হচ্ছে আমাদের এই এক্সেলটা ইউজ না করে
আপনি হচ্ছে আরো বেটার, মোর বেটার এবং হচ্ছে রিলায়েবল সোর্স থেকে অ্যানালিটিক্যালি অ্যানালাইসিস করেন। হ্যাঁ, এটা আরো বেস্ট হবে। এই জন্য আপনার এএসডি ফাউন্ডেশন, যেটা এএসডি ফাউন্ডেশনটা এটা নেটে পাবেন, এটা নামে পাবেন, ঠিক আছে? এএসডি ফাউন্ডেশন, ওইখানে আপনার হচ্ছে অ্যানালিটিক্যালি অ্যানালাইসিস করে দেবে এবং সুন্দর, ওরা খুব সুন্দর ডিজাইন রিপোর্টও দিয়ে দেয়। আপনি একটু দেখেন ইউটিউবেও দেখতে পারেন, ওইখান থেকে করেন, ঠিক আছে? আর যদি এরকম হয় যে আপনাদের খুবই ইমার্জেন্সি অ্যানালিটিক্যালি করতেই হবে, তাহলে আমাদের এক্সেল ফাইলটা দিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে এক্সেল ফাইলটা আপনাদেরকে বুঝে দিতে হবে, বুঝছেন? এই হলো একটা ব্যাপার। ডকুমেন্ট কিছু দিলে ভালো হয় আর কি, এক্সেল লাগবে না, যাতে করে আমরা কিছু ডকুমেন্ট দিলে ফাইলের ডিজাইন আর ফাইল ক্যাপের ডিজাইন, যেমন ভাই ফাইলের স্ট্রাকচার আর ডিজাইনের কোনো ডকুমেন্ট আমি কোথাও খুঁজে পাই নাই, তো এটা যদি থাকে এটা একটু কাইন্ডলি দিয়ে, আর ধরেন ঠিক আছে, 2 ফাইল ঠিক আছে। ক্যাপ, 4 ফাইল ক্যাপ, আমি- 3 ফাইল ক্যাপ, এগুলো একটু কিভাবে করবে একটা ডকুমেন্ট দিয়ে দিন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি হচ্ছে এএসডি ফাউন্ডেশন যে সফটওয়্যারটা আছে না, হ্যাঁ, এইটা একটু দেখেন। এখানে হচ্ছে আপনি হচ্ছে সব পাবেন। আরেকটা আছে, এই যে এএফইএস সফটওয়্যার, এএফইএস, হ্যাঁ, এটা একটা ইন্ডিয়ান সফটওয়্যার। এখানেও হচ্ছে, এটাও ফ্রি, হ্যাঁ। এই যে এই সফটওয়্যারটা, এটা দিয়েও আপনি পাইলট করতে পারবেন। হ্যাঁ, এটা অবশ্য আপনার এফএম দিয়েই করে, তবে এটা হচ্ছে বেশ ভালো। আর আরেকটা হচ্ছে এএসডি ফাউন্ডেশন, এটা হচ্ছে আপনার এএসডি ফাউন্ডেশন। এই যেটা, এই সফটওয়্যারটা দেখতে পারেন। তো আমার মনে হয় এই সফটওয়্যারটা আপনি ফ্রি পাবেন না, একটু দেখেন, একটু ঘাইটেন। হ্যাঁ, এএসডি ফাউন্ডেশনটা এটা ট্রায়ালে আছে, 7 দিনের ট্রায়ালে সফটওয়্যার আছে, তবে এটা হচ্ছে গিয়ে পাইতেও পারেন, আপনার ক্র্যাক পাইতেও পারেন। আমার কাছে যেটা আছে, এটা হচ্ছে আমি হচ্ছে কিনছি, বুঝছেন? আমার কাছে কেনা সফটওয়্যারটা আছে, এএসডি ফাউন্ডেশনটা। আপনারা একটু দেখেন তো, এএসডি ফাউন্ডেশন পাইতে পারেন, ক্র্যাক ফাউন্ডেশনটা, ক্র্যাক এটা এই সফটওয়্যার আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এএফইএস, এই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারেন, এটা ফ্রি। এএফইএস সফটওয়্যারটা ফ্রি, আমার এখানে আছে এটা। এএফইএস সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারেন, এখানেও ভালো, তবে এই দুটোর মধ্যে আমার কাছে এএসডি ফাউন্ডেশনটাকে বেশি ভালো মনে হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি ইয়ে দিয়ে করতে পারি, আমাদের মানে ইন হাউস এক্সেল, হ্যাঁ, ইন হাউস এক্সেল দিয়ে করতে পারি। আমাদের হচ্ছে হোমমেড অ্যাকচুয়ালি, হ্যাঁ। এক্সেলে আপনি করতে পারেন, ঠিক আছে? নিজেই এক্সেল ফরম্যাট করে এটা দিয়েও করা যায়। আমাদের কাছে করা আছে এবং আমরা হচ্ছে কোথাও 14টা 15টা ফাইল পর্যন্ত করা আছে, তবে আমরা ওইটা এখানে ইনক্লুড করি নাই, কারণ হচ্ছে ওইটা একটু জটিল, বুঝছেন? জটিলতা হওয়ার কারণে আমার নিজেদের মতো করে বানানো, তো মানে ওইটা আমরা কাউকে প্রোভাইড করব ওইভাবে করে বানানো না, এই জন্য একটু জটিল, সেক্ষেত্রে এটা বুঝে দিতে হবে। আচ্ছা, তার থেকে আমার মনে হয় আপনারা যদি নিজেরাই কোনো একটা ফরম্যাট করে ফেলান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ডকুমেন্ট প্রোভাইড করে দেবো, ঠিক আছে? ডকুমেন্ট দিয়ে দেবো, হচ্ছে ডকুমেন্ট দিয়ে দেবো, ওই ডকুমেন্ট থেকে আপনারা নিজেরাই করতে পারবেন। হ্যাঁ, খুব জটিল কিছু না। আপনি যদি এই কি বলে ফুটিং এর কনসেপ্টটা বুঝেন, হ্যাঁ, তাহলে আপনার পাইল ক্যাপটা হচ্ছে বুঝতে পারবেন। এত জটিল কিছু না। ওখানেও মেনলি আপনার পাঞ্চিং শেয়ার চেক দিতে হবে, বিম শেয়ার বা ওয়ান এর শেয়ার চেক দিতে হবে, ফ্ল্যাগ শেয়ার চেক দিতে হবে। বিম শেয়ারটা চেক দেওয়ার সময় একটু কাহিনী করতে হয়, ঠিক আছে? এছাড়া আর কোনো আপনার জটিলতা নাই, ঠিক আছে? এই
ফাইল ক্যাপ ডিজাইনের ক্ষেত্রে এটা দিয়ে দেবো আপনাদের। এরপরে দেখেন আমরা যদি স্ল্যাব ডিজাইন করি, ফাউন্ডেশন লেভেলে করব। ভাইয়া গ্রুপ ফাইল করার সময় তো ক্যাপাসিটি রিডাকশনের মনে একটা ইস্যু আছে আর কি, মানে এটা কি বিএনবিসি তে কিছু বলা আছে? গ্রুপ ফাইলের এটা একটু দেখতে হবে আমার। আছে বিএনবিসিতে আছে, বিএনবিসিতে গ্রুপ ফাইলের সম্পর্কে বলা আছে। আমার এই কম্পিউটার বুঝছেন বেশ ঝামেলা করতেছে, আমি ধরতেই পারতেছি না, চলে যাচ্ছে। এই দেখেন এটা ফেল করছে। হ্যাঁ, তার মানে এটা আপনার হচ্ছে পাঞ্চিং এ টিকে নাই। ঠিক আছে, এখন আপনি এটা করবেন গ্রাজুয়ালি, এটা থিকনেসটা বাড়াবেন। ঠিক আছে, গ্রাজুয়ালি থিকনেস বাড়ালে এক সময় হচ্ছে পাস করবে। এই জিনিসটা দেখানোর জন্যই এটা করা। ঠিক আছে, আর রিভার বের করার সময় নর্মাল স্ল্যাবের মতো করে রিভার বের করবেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা সফটওয়্যার আছে, এটা আমি মিস করে দিয়েছি। এটা খুব ভালো সফটওয়্যার। এটা ওই যে আপনার এই গ্রুপ ফাইলের কথাটা শুনে মনে পড়লো, আরেকটা সফটওয়্যার খুব ভালো সফটওয়্যার, এটা হচ্ছে আপনার জিও5। এটাও মনে হয় না আপনি পাবেন, এটা কি বলে ট্র্যাক ফাইলটা পাবেন। হ্যাঁ, এটাও হয়তো কিনতে হবে, কিন্তু জিও5 একটা সুবিধা আছে। আমরা জিও5 ইউজ করছি প্রচুর, আমাদের কাছে অবশ্য আছে। হ্যাঁ, তো জিও5 এর সুবিধাটা হচ্ছে জিও5 দিয়ে আপনি অ্যানালাইজ করতে পারবেন, কিন্তু রিপোর্টটা হচ্ছে আপনাকে ওরা সেভ করতে দিবে না। এটা ফ্রি, কিন্তু ওই জায়গায় একটু কাহিনী করছে যে হচ্ছে আপনি অ্যানালাইজ করতে পারবেন, সবকিছু করতে পারবেন, অ্যানালাইসিস ডিজাইন যা আছে এভরিথিং করতে পারবেন, কিন্তু যখন আপনার আউটপুটটা নেবেন বা আপনি যদি মডেলটা সেভ করতে চান, তখন ওরা হচ্ছে ওই সেভ করতে দিবে না। একটা আরেকটা, অথবা যদি আপনি হচ্ছে আউটপুটটা যদি আপনি ডাউনলোড করতে চান, তখন এটা করতে দিবে না। এই বাদে এই করতে দিবে না, এই বাদে আপনি হচ্ছে সবকিছু করতে পারবেন। কাজেই জিও5 দিয়ে আপনি কিন্তু জিনিসটা করতে পারবেন, মানে জাস্ট হচ্ছে সেভ করতে পারতেছেন না, কিন্তু অ্যানালাইসিস এবং ডিজাইন ডাটাগুলি পাবেন। ঠিক আছে, এটা দিয়েও কিন্তু করা যাবে, জিও5 করা যায়। এখানে হচ্ছে গ্রুপ ফাইল ক্যাপ সবই করে দেয়, ফাউন্ডেশন করে দেয়। আমার মনে হয় আপনারা এইটা সফটওয়্যার একটু দেখেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এই ফাইল ক্যাপ থেকে স্কিপ করি। আপনার যদি কোনো জানার না থাকে। হ্যাঁ ভাই, স্কিপ করি। ঠিক আছে, আমরা কি তাহলে সাইসমিক প্রফেশনে যাব, নাকি ফাইল ক্যাপ নিয়ে আরো কোনো কিছু আছে বলার? সাইসমিক প্রভিশনেই যাই ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই বিএনবিসি 15-এ সাইসমিক প্রভিশনের বেশ কিছু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বেশ কিছু চেঞ্জ হয়েছে, এগুলি আমরা দেখব। এখন স্লাইডে যাই। রেনফোর্সড কংক্রিটের জন্য আমরা কি জিনিস অ্যাকচুয়ালি এখানে ইনক্লুড করছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার হচ্ছে বিএনবিসি
রেনফোর্সড কংক্রিট স্ট্রাকচারের জন্য যত ধরনের সাইসমিক প্রভিশন আছে সবই আমাদের এখানে আছে। হ্যাঁ, আপনি এই স্লাইডটা করলে তারপরে বিএমবিসি দেখবেন যে সবই হচ্ছে কভার হয়ে গেছে। এখানে দেখবেন এখানে হচ্ছে আমরা স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য সাইসমিক প্রভিশনটা কেমন হবে সেটা হচ্ছে 1 নম্বর। এরপরে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যদি হয় স্ট্রাকচারটা, সেক্ষেত্রে ডিটেলিংটা কেমন হবে, সাইসমিক প্রভিশনটা কি সেটা হচ্ছে বলবো। আমরা এইখানে অর্ডিনারি রেনফোর্সড কংক্রিটের জন্য সাইসমিক প্রভিশন কি হবে সেটা হচ্ছে ইনপুট করি নাই। হ্যাঁ, এটা আপনারা দেখে নিন, ঠিক আছে? মানে আমার কথা হচ্ছে আপনি যদি স্পেশাল এবং ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের সাইসমিক প্রভিশনটা বুঝেন কিভাবে জিনিসটা কি, অর্ডিনারি আসলে কিছুই না, খালি কয়েকটা ডাটা চেঞ্জ হবে। হ্যাঁ, তো এটা আমরা এখানে ইনক্লুড করি নাই। এরপরে হচ্ছে রেনফোর্সড কংক্রিট ওয়াল মানে শেয়ার ওয়ালের জন্য সাইসমিক প্রভিশন কি আছে সেটা হচ্ছে বলবো। এখানে আমরা হচ্ছে বাউন্ডারি জোনের কনসেপ্টটা হচ্ছে এখানে দেখবো এবার। এরপরে হচ্ছে ফাউন্ডেশনের জন্য বিএমবিসি সাইসমিক ডিটেলিং এর ক্ষেত্রে কি ধরনের প্রভিশনস আছে সেটা হচ্ছে বলবো। এই 4টা, ঠিক আছে? প্রথমে যাই মানে ডিটেলিং যে টাইপটা, হ্যাঁ, ডিটেলিং টাইপটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার সাইসমিক ডিজাইন ক্যাটাগরির উপর। হ্যাঁ, আপনাদের কি মনে আছে সাইসমিক ডিজাইন ক্যাটাগরিটা আমরা কোথা থেকে পাইতাম? যদি মনে থাকে আমার সাথে যদি আপনারা ইন্টারেক্ট করেন তাহলে বুঝতে সুবিধা হবে। সাইসমিক ডিজাইন ক্যাটাগরিটা এটা আমরা হচ্ছে কোথায় পাইছিলাম? সাইট ক্লাস থেকে পাওয়া যায়। রাইট, সাইট ক্লাস থেকে সাইসমিক ডিজাইন ক্যাটাগরি পাওয়া যায়। আর হচ্ছে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টরের যে চার্ট ছিল একটা, হ্যাঁ, ওখানেও সাইসমিক ডিজাইন ক্যাটাগরি ছিল। মানে এই সাইসমিক ডিজাইন ক্যাটাগরিটা এটা এসডিসি যেটা বলি, এটা কিন্তু আপনাকে ডিফাইন করে দিবে আপনার কোন ধরনের ডিটেলিং আপনি করতেই হবে, ঠিক আছে? সাইসমিক ডিজাইন ক্যাটাগরি এটা কিন্তু বিএমবিসি 2006 ছিল না। হ্যাঁ, এটা 20-তে এটা নতুন এডিশন এবং চমৎকার করছে এটা। আপনি হচ্ছে জাস্ট এই সাইসমিক ডিজাইন ক্যাটাগরি দেখেই আপনি ইঞ্জিনিয়ার হচ্ছে বুঝে ফেলবে যে আমাকে এখানে ডিটেলিং টাইপটা কি করতে হবে, ঠিক আছে? যদি এরকম হয় যে আপনার সাইসমিক ডিজাইন ক্যাটাগরি বিতে পড়ছে, তাহলে বিতে যদি পড়ে তাহলে আপনি অর্ডিনারি ডিটেলিং করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি অর্ডিনারি ডিটেলিং করতে পারবেন। আপনি চাইলে এখানে ইন্টারমিডিয়েট করতে পারেন, চাইলে স্পেশালও করতে পারেন যদি আপনার এসডিসি বি হয়। যদি আপনি আপনার সাইসমিক ডিজাইন ক্যাটাগরি সি হয়, এসডিসি সি হয়, তাহলে আপনি এখানে ইন্টারমিডিয়েট করতে পারবেন, স্পেশাল করতে পারবেন, বাট এসডিসি সিতে আপনি অর্ডিনারি ডিটেলিং করতে পারবেন না, বুঝতে পারছেন? আবার যদি এসডিসি ডি হয়, আপনার সাইসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হয়, তাহলে আপনাকে ওখানে অবশ্যই স্পেশাল সাইসমিক ডিটেলিং যেটা সেটা করতে হবে। আপনি এসডিসি ডিতে ইন্টারমিডিয়েট করতে পারবেন না, অর্ডিনারি করতে পারবেন না, বুঝতে পারছেন? এইটা হলো ব্যাপার, এটা মাথায় রাখতে হবে। তো এখন আমরা দেখবো যে স্পেশাল, তাহলে আমাদের কয়টা পেলাম? আমরা ডিটেলিং টাইপ পেলাম 3টা। একটা হলো স্পেশাল সাইসমিক ডিটেলিং, ইন্টারমিডিয়েট সাইসমিক ডিটেলিং, অর্ডিনারি ডিটেলিং। কারণ আপনি যদি আপনার কোনো ডিটেলিং এসডিসি সিতে বসছে, হ্যাঁ, আপনি কিন্তু চাইলে ওইখানে স্পেশাল ইনফোর্স যেটা এটাও করতে পারবেন, ইন্টারমিডিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো অনেক সময় হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিল্ডিং থাকে, হ্যাঁ, তখন আমরা ইচ্ছা করে জানি যে এটা ইন্টারমিডিয়েট করা যাবে, আমরা তখন ইচ্ছা করেও স্পেশাল করে দিই। তাহলে এখন দেখেন স্পেশাল সাইসমিক ডিটেলিং যেটা, এটার বৈশিষ্ট্য কি? এখানে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। স্পেশাল সাইসমিক ডিটেলিং এর ক্ষেত্রে মেটেরিয়াল যেটা, এই মেটেরিয়ালের উপরে কিছু প্রভিশন আছে, ঠিক আছে? সাইসমিক প্রভিশন। স্পেশাল সাইসমিক ডিটেলিং এর জন্য যে প্রভিশন আছে, এই প্রভিশনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মেটেরিয়ালের উপরে কিছু প্রভিশন আছে। তারপরে একটু যাই, তারপরে হচ্ছে গিয়ে আপনার ফ্লেক্সুরাল মেম্বার যেটা, ফ্লেক্সুরাল মেম্বারের হচ্ছে সাইজের উপরে কিছু প্রভিশন আছে, সাইজ। তারপরে হচ্ছে লংগিটিউডিনাল রেনফোর্সমেন্টের উপরে কিছু প্রভিশন আছে। এরপরে হচ্ছে আপনার ওয়েব রেনফোর্সমেন্ট বা হচ্ছে স্টিরাপের উপরে কিছু প্রভিশন আছে, ঠিক আছে?
এরকম। তাহলে কি ব্যাপার হলো যে এই যে সাইসমিক যে ডিটেলিং এর যে সাইসমিক প্রভিশন যেটা, এই প্রভিশন হচ্ছে মেটেরিয়ালের উপরে কিছু প্রভিশন আছে, মেম্বারের সাইজের উপরে কিছু প্রভিশন আছে, মেম্বারের সাইজ বা মানে উইথ এবং হাইট বুঝাচ্ছি। তারপরে হচ্ছে আপনার লংজিটিউডিনাল এনফোর্সমেন্ট যেটা, হ্যাঁ, তারপরে হচ্ছে টাই বা স্ট্রেটের উপরে প্রভিশন আছে। এখন আমরা দেখবো প্রভিশন গুলো কি কি। এখানে বলতেছে যদি আমি আমার যদি স্পেশাল সাইসমিক ডিটেলিং করতে হয়, তাহলে মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের কনক্রিটের যে এফ্রেমসি, এটা হচ্ছে 3 কেএসআই এর উপরে হইতে হবে, 3 কেএসআই বা 3 কেএসআই এর উপরে হইতে হবে FRMC, ঠিক আছে? আর স্টিলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভিন্ন। স্টিলের ক্ষেত্রে বলছে যে কোনোভাবে যেন সাইড 60 কেএসআই এর উপরে না হয়। বুঝতে পারছেন? আপনারা কি বলতে পারবেন এটা কেন বললো 60 কেএসআই এর উপরে এটা হচ্ছে হ্যাঁ, allow ডাকলিটির জন্য। করতেছে না কেন? এক্স্যাক্টলি, ডাকলিটির জন্য। ঠিক আছে? স্ট্রেন্থ বেশি হলেই কিন্তু ভালো না, মানে স্ট্রেন্থ বেশি হলেই যে ভালো, ব্যাপারটা এরকম না। স্ট্রেন্থ বেশি হওয়ার কারণে ডাকলিটি কমে আসছে। ঠিক আছে, এটা আমরা স্কিপ করি, এটা বিশাল একটা ধাপ। যাই হোক, আমরা যেটা জানবো যে হচ্ছে স্টিলের ক্ষেত্রে আমরা 60 কেএসআই দেখবো, 60 কেএসআইটার উপরে যেন না হয়। ঠিক আছে, যদি হচ্ছে স্পেশাল সাইজ প্রভিশন হয়। তবে কারো কোনো সারের যুক্তি আছে, হ্যাঁ, যে হচ্ছে আমরা 72.5 যেটা, এটাও এখানে আমরা ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? এটা কিন্তু আমার মনে হয় কিছুদিন পরে হয়তো এটা নিয়ে বড় ধরনের কোনো একটা মানে চেঞ্জ আসবে। অনেকে যেমন আমাদের, আপনি দেখবেন যে আমাদের বাজারে কিন্তু 60 কেএসআই রড নাই, হ্যাঁ, এবং সবই হচ্ছে 72.5 কেএসআই। 60 কেএসআই কিন্তু বানায় না, ইচ্ছা করে বানায় না। আমার মনে হয় আমাদের ধারণা যে 60 কেএসআই বানাতে সম্ভবত মেটেরিয়াল কস্টটা বেশি। যারা হচ্ছে এগুলো বানায় তারা আমার থেকে ভালো বলতে পারবে, এটা আমার একটা অ্যাজাম্পশন। তাহলে 60 কেএসআই কেন বানাচ্ছে না? তো আপনার হচ্ছে দেখবেন যে সবই 70.5, কিন্তু আমাদের প্রভিশন বলতেছে যে 60 কেএসআই এর উপরে যদি যে রডগুলি, সেগুলি হচ্ছে স্ট্রেন্থ ভালো, গুড, ঠিক আছে, কিন্তু তার যে হচ্ছে ডাক্টিলিটিটা হচ্ছে কম। এটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যখন স্পেশাল ডিটেইলিং করবেন, তখন আপনি এজ এ ডিজাইনার রিকমেন্ডেশন করে দেবেন যেন হচ্ছে 60 কেএসআই ধরে হচ্ছে করে, হ্যাঁ, এবং আপনি ডিজাইন করার সময়ও 60 কেএসআই ধরে করবেন। আপনি যদি 60 কেএসআই রড ধরে ডিজাইন করেন, তাহলে কিন্তু আপনার রডের যে নাম্বারটা বেশি লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এইখানে একটা সংজ্ঞা আছে, এটা একটা চমৎকার সংজ্ঞা, যে হচ্ছে ফ্লেক্সারাল মেম্বার। হ্যাঁ, ফ্লেক্সারাল মেম্বার হচ্ছে আমরা বলতেছি যে বিম এবং কলাম দুইটাই ফ্লেক্সারাল মেম্বার। ঠিক আছে, তাহলে এখন দুইটা যদি ফ্লেক্সারাল মেম্বার হয়, তাহলে বিমের সংজ্ঞা কি? বিম আসলে কিভাবে বুঝবো যে এটা বিম, কিভাবে বুঝবো হচ্ছে এটা কলাম? ঠিক আছে, ফ্লেক্সারাল মেম্বার একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হচ্ছে কি, যে যদি এক্সিয়াল স্ট্রেস যেটা, হ্যাঁ, ফ্যাক্টরড এক্সিয়াল স্ট্রেস 1.2 ডেট আপনি ফ্যাক্টর বাদ দেন, তারপরে এক্সিয়াল স্ট্রেস হয়, এক্সিয়াল স্ট্রেস যেটা, হ্যাঁ, মানে নিউট্রাল অ্যাক্সিস বরাবর যে স্ট্রেস, এটা যদি a প্রাইম c ডিভাইডেড বাই 10 এর থেকে কম হয়, তাহলে ওই ফ্লেক্সারাল মেম্বারটা হচ্ছে বিম। দ্যাট মিনস এই যে এটা তো বিম, তাই না? এই বিমের নিউট্রাল অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা কাজ করবে, এটা হচ্ছে কিন্তু এক্সিয়াল ফোর্স, না? আচ্ছা, এটা আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। এই যে এখানে এই যে নিউট্রাল অ্যাক্সিস বরাবর এই যে বিমের এটা তো হচ্ছে ভার্টিক্যাল ফেসটা। আমরা যদি এদিকে ফোর্স কাজ করে, এই থেকে যদি কোনো একটা ফোর্স কাজ করে, এইতে সেটা হচ্ছে তার এক্সিয়াল ফোর্স। এক্সিয়াল ফোর্স থেকে তৈরি হবে এক্সিয়াল স্ট্রেস। বলছে যদি হচ্ছে কোনো একটা মেম্বারের এক্সিয়াল স্ট্রেসটা a প্রাইম c ডিভাইডেড বাই 10 এর থেকে ছোট হয়, তখন সেটা হচ্ছে ফ্লেক্সারাল মেম্বার। আমরা জানি বিমের ক্ষেত্রে এক্সিয়াল ফোর্সটা অনেক কম তৈরি হয়, তাই না? বিমের নিউট্রাল অ্যাক্সিস বরাবর দেখবেন a প্রাইম c বাই 10 এর থেকে কম, হ্যাঁ, বিমের। আর কলামের ক্ষেত্রে দেখবেন কিন্তু ব্যাপারটা আলাদা। কলামের কিন্তু মেইনলি এক্সিয়াল ফোর্সটাই হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা, হ্যাঁ, এক্সিয়াল ফোর্সটাই মেইনলি গভর্ন করে অনেক বেশি। কলামের ক্ষেত্রে
যদি কলামের সংখ্যাটা হচ্ছে যে যদি এফ প্রাইম সি বাই 10 এর থেকে বেশি হয়, ঠিক আছে, তখন সেটা হবে কলাম। তো যাই হোক, ফ্লেক্সুরাল মেম্বারের বিমের সংখ্যা হচ্ছে এভাবে। আমরা এখন বিম নিয়ে আলাপ করতেছি, বিমের সাইজ নিয়ে কিছু প্রভিশন আছে, ঠিক আছে। আমার মনে হয় এই যে এটা যেটা, হ্যাঁ, এই লেখাগুলি দেখার থেকে আমরা ফিগার থেকে দেখি, তাহলে এটা আরো ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, ফিগার থেকে দেখেন, আপনি ডিরেক্টলি ফিগার থেকে দেখেন। একটা প্রভিশন হচ্ছে, এই প্রভিশনগুলি আপনার মনে রাখতে হবে এরকম না, হ্যাঁ, আমাদের এই স্লাইডটা বা আপনি নিজে নিজে হচ্ছে গুছাই রাখলেই হবে। হ্যাঁ, আপনি যখন ডিটেলিং করতে যাবেন তখন মাস্ট অবশ্যই আপনাকে এগুলি মেনটেন করতে হবে, নাহলে আপনার সাইসমিক যে প্রভিশনটা এটা হচ্ছে মানে ধরা হবে না। এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ইচ্ছা করে হচ্ছে বেশ শেয়ার কমায় ফেলতেছেন, ঠিক আছে, ইচ্ছা করে কোড অনুযায়ী বেশ শেয়ার কমায় ফেলতেছেন, এবং এই বেশ শেয়ারটা কমাচ্ছেন কার উপর, মানে ভরসা করে, এই অ্যাকচুয়ালি ডিটেলিং এর উপরে ভরসা করে, ঠিক আছে। তো আপনি ওইদিকে মনে করেন বেশ শেয়ার কমাই দিয়ে অ্যানালাইসিস করলেন, এদিকে আপনি ডিটেলিং ঠিক মতো করলেন না, তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা আন্ডার ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে, মানে এটা সেফটি লুজ করবে। হ্যাঁ, এই জন্য ডিটেলিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ডিটেলিংটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মেনটেন করতে হবে আমাদের। তো এখানে দেখেন বলতেছে কি যে বি বাই এইচ যে রেশিওটা, বা আপনি সহজভাবে দেখেন যে একটা বিমের যে উইথ, হ্যাঁ, বিমের উইথটা অ্যাকচুয়ালি 1 2 3, এই তিনটা হচ্ছে নিয়ম মেনটেন করে করতে হবে, ঠিক আছে। তিনটা নিয়ম মেনটেন করতে হবে। কি কি? বিডব্লিউ বলতে বোঝাচ্ছে হচ্ছে উইথ অফ ওয়েব বলতেছে ডাব্লিউ, যাই হোক বিমের উইথটা কি বলতেছে, যে কোনোভাবেই যেন বিমের উইথটা যেন আপনার হচ্ছে সরি বেশি থাকে, তার থেকে 0.38 অথবা হচ্ছে 250 মিলিমিটার। 250 মিলিমিটার খুব সম্ভবত 12 ইঞ্চি, তাই না? 250 নাকি 10 ইঞ্চি, 10 ইঞ্চি 10 ইঞ্চি। বিমের উইথটা হচ্ছে আপনার কোনোভাবেই যেন, হ্যাঁ, 10 ইঞ্চি কম না থাকে বিমের উইথ, তখন যদি আপনি স্পেশাল সাইসমিক ডিটেইলিং করেন। এবং আপনার হচ্ছে 0.3 হচ্ছে একটা ফ্যাক্টর, এইচ হচ্ছে এই যে এখান থেকে বিমের যে ডেপথ, ঠিক আছে, তাহলে 0.38 এবং হচ্ছে 10 ইঞ্চি, এইটার মধ্যে যেটা বড়, সেটার থেকে যেন ডেফিনেটলি বড় হয় উইথটা। ওকে, এটা গেল হচ্ছে উইথের প্রভিশন। আরেকটা কি বলছে যে হচ্ছে C2 প্লাস 1.5 C1 এবং হচ্ছে 3 C2, হ্যাঁ, এটার থেকে যেন বিম উইথটা কম থাকে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে এই যে C1 এবং C2 অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কলামের আপনার ডাইমেনশন। যদি আমি একটু এখান থেকে বলি, আমার এই যে কলাম, হ্যাঁ, এই যে কলাম, এটা হচ্ছে কলামের আপনার লং সেকশন, তাই তো। আমি যদি হচ্ছে প্ল্যান নেই বা এলিভেশন, আমি যদি প্ল্যান নেই, এটা প্ল্যানটা কেমন হবে, এই কলামের ভিতরে প্ল্যান নিলে আপনার হচ্ছে জিনিসটা এরকম হবে, তাই তো। তাহলে এখন এই জায়গায় একটা হবে C1, এটা যদি C1 হয়, এটা হচ্ছে কলামের C2। আচ্ছা, যাই হোক, এখানে কি হচ্ছে, একটা হবে C1 আর একটা হচ্ছে C2। এখন কলামের C1 এবং C2 যেটা, এটা কিন্তু ভ্যারি করতে পারে, তাই না। কলাম C1 কলাম যদি স্কোয়ার হয়, তাহলে দুইটা বি এবং এইচ দুইটাই হচ্ছে সেম হবে। আর কলাম যদি রেক্ট্যাঙ্গুলার হয়, তাহলে কিন্তু বি হবে একটা ডেপথে, আর সি হবে কিন্তু এইচ হবে আরেকটা ডেপথে। তো এখানে C1 এবং C2 বলতে বোঝানো হচ্ছে যে হচ্ছে কলামের একটা ডাইমেনশন C1, কলামের আরেকটা ডাইমেনশন হচ্ছে C2। ওকে, তাহলে এখন C1 বড় নাকি C2 বড়? এখানে হচ্ছে কি, এই C1 যেটা, C1 এর থেকে C2টা বড়। C1 older than C2।
বুঝে গেছে? এটা হচ্ছে C2 এরকম আর কি। তো বলতেছে কি যে হচ্ছে C2 প্লাস 1.5 C1, C2 প্লাস 1.5 C1, হ্যাঁ, C2 প্লাস 1.5 C1 এর থেকেও যেন হচ্ছে বিমের উইডটা বড় না হয়। বিমের উইডটা যেন C1 প্লাস 1.5 C2 এর থেকে বড় না হয়। যদি হচ্ছে এর থেকেও বড় হয়ে যায় তাহলে কি হবে জানেন? যে বিমটা হচ্ছে কলাম থেকে বের হয়ে যাবে অনেকটা। ঠিক আছে? মানে যদি আপনি প্ল্যান করি এরকম হয়ে যাবে। আমি হচ্ছে প্ল্যান থেকে করতেছি, হ্যাঁ, এটা হচ্ছে আমার কলাম, হ্যাঁ, দেখা যাবে যে বিমটা এভাবে হয়ে গেছে, এরকম করা যাবে না, ঠিক আছে, এরকম করা যাবে না। ঠিক আছে, তাহলে এটা আমি হচ্ছে আউট করে দিই। ওহো, এখানে তো আন্ডু করলে সব করে নিচ্ছে, ঠিক আছে, এটাকে ডিলিট করে দিই। থাকুক, এটা সমস্যা নাই। তারপরে দেখেন এটা একটা গেল। এরপরে হচ্ছে বলতেছে কি যে যদি হচ্ছে আপনি ডেপথ, যেটা এই যে ডেপথ, বিমের যে ডেপথ, এটা যেন হচ্ছে আপনার L/4 এর থেকে, হ্যাঁ, L/4 এর থেকে বেশি না হয়। এল কোনটা? এই যে এই ফেস থেকে এই ফেস, মানে এই কলামের এই ফেস থেকে কলামের এই ফেস যে লেন্থটা, মানে ক্লিয়ার যে লেন্থ, সেটাকে বলতেছে হচ্ছে LN। বলতেছে যে বিমের যে ডেপথ, এই যে ডেপথটা, হ্যাঁ, বিমের যে ডেপথ, এই বিমের ডেপথ যেন আপনার হচ্ছে L/4 এর থেকে বেশি না হয়। যদি L/4 সে আপনার এল হচ্ছে 20 ফিট, হ্যাঁ, এল হচ্ছে 20 ফিট, এল হচ্ছে 20 ফিট, 20 ফিট কে 4 দ্বারা ভাগ করলেন, ঠিক আছে, আসলে হচ্ছে 5 ফিট, 5 বরং 60। আপনার বিমের ডেপথ হচ্ছে 60 ইঞ্চি, 60 ইঞ্চি বেশি হওয়া যাবে না বিমের ডেপথটা। যদি বেশি হয়ে যায়, হ্যাঁ, তখন ওইটা আপনার ডিপ বিম হয়ে যাবে। ডিপ বিমের জন্য ডিটেলিং আলাদা, কনসেপ্ট আলাদা, বুঝতে পারছেন? এই জন্য আপনার যে নর্মাল যে বিমগুলি, এটা যেন কোনোভাবেই ডেপথটা যেন আপনার L/4 এর থেকে বেশি না হয়। এটা কখন খেয়াল করবেন? অনেক সময় আপনার দেখা যায় কি যে হচ্ছে কোনো কারণে দেখবেন যে দুইটা কলাম খুব কাছাকাছি, হ্যাঁ, দুইটা কলাম খুবই কাছাকাছি, তখন কিন্তু আপনার ওখানে একটা বিম দিতে হবে, হ্যাঁ। তো ওইখানে ধরেন যে ডিপ বিম হয়ে গেছে, আপনি টের পাচ্ছেন না, বা ধরেন যে একটা কলাম থেকে আরেকটা কলামের ডিসটেন্স 2 ফিট, এরকম কিন্তু হইতে পারে। তো আপনি হচ্ছে ওই জায়গায় আপনার ওই যে মানে বিমটা হচ্ছে কন্টিনিউয়াস করে নিয়ে আসছেন, ওই জায়গায় বিমের ডেপথটা চেঞ্জ করেন নাই, তখন কিন্তু ওইটা ডিপ বিম হয়ে যাবে। ওইখানে আর ফ্লেক্সুরাল গঠন করবে না, ঠিক আছে, ওইখানে হচ্ছে শেয়ার গঠন করবে, তার জন্য ডিটেলিং চেঞ্জ হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে যাই। তাহলে এটা আমাদের ডেপথের উপরে চলে গেল। এরপরে হচ্ছে লংজিটিউডিনাল রিইনফোর্সমেন্ট, যেটা, ঠিক আছে, সাইসমিক ডিটেইলিং, স্পেশাল সাইসমিক ডিটেইলিং, ফ্ল্যাগজেরাল মেম্বারের লংজিটিউডিনাল রিইনফোর্সমেন্টের উপরে কিছু প্রভিশনস আছে, সেটা আমরা দেখি, ঠিক আছে। এই যে এই লেখাগুলি ব্যাখ্যা হচ্ছে এই জায়গায় আছে, আমি হচ্ছে এখান থেকে বলি, হ্যাঁ, আপনারা এখান থেকে মিলাই নিন, ঠিক আছে। এটা যে ফিগার ছাড়া বলতে গেলে না হচ্ছে মানে বুঝতে অসুবিধা হয়, ফিগার থেকে বলি। তো বলতেছে কি যে আমরা যখন লংজিটিউডিনাল রিইনফোর্সমেন্ট যখন আমরা দিব বিমের মধ্যে, তখন যে একটা ফার্স্ট যে প্রভিশন, সেটা হচ্ছে আপনাকে মিনিমাম হচ্ছে 2টা রড দিতে হবে, ঠিক আছে। সে আপনার হচ্ছে রডই লাগে না, হ্যাঁ, দেখা যাচ্ছে যে রডই লাগে না, কংক্রিটেই সব নিয়ে নিতে পারতেছে, কম্প্রেশন এবং টেনশন, এত অল্প লোড। তাহলে সেই যুক্তিতে অ্যাকচুয়ালি আপনার রড না দিলেও চলবে, তাই না? অথবা এরকম যে হচ্ছে আমি একটা করে রড দিয়ে দিলাম, উপরে একটা নিচে একটা, ঠিক আছে। তো এটা আসলে আমরা জানি যে এরকম জিনিস করা যাবে না, এটা কমন সেন্স থেকেও বোঝা যাচ্ছে, হ্যাঁ। তো
তো এটা করা যাবে না অ্যাকচুয়ালি। আপনার উপরে টপে হচ্ছে আপনার মিনিমাম 2টা, বটমে মিনিমাম 2টা রড দিতে হবে। এটা হলো একটা প্রভিশন, ঠিক আছে, এটা লেন প্রভিশন। তারপরে আপনার হচ্ছে আরেকটা এরকম যে এটা গেলাম হচ্ছে মিনিমাম রডের কথা বললাম। তাহলে এখন ম্যাক্সিমাম কত দেওয়া যাবে? বলছে ম্যাক্সিমাম আপনি রড দিতে পারবেন হচ্ছে 0.025%, ঠিক আছে। রো এর ভ্যালু হচ্ছে আপনার রো সমান সমান কি এস ভাগ বিডি, তাই না? রো সমান সমান হচ্ছে এস ভাগ বিডি। হ্যাঁ, তাহলে আপনি ম্যাক্সিমাম রিবার দিতে পারবেন 0.025 ইন্টু বিডি, ঠিক আছে। ম্যাক্সিমাম এই পরিমাণ রিবার দিতে পারবেন টপে এবং বটমে। এটা একটা প্রভিশন। তারপরে একটা প্রভিশন হচ্ছে যে আপনার রো মিনিমাম যেটা, হ্যাঁ, একটা তো রো ম্যাক্সিমাম বললাম, রো মিনিমাম বলছি যে রো মিনিমাম হচ্ছে এই যে এই দুইটা কন্ডিশনের মধ্যে যেটা হচ্ছে স্যাটিসফাই করবে। রো মিনিমামের ফর্মুলাটা হচ্ছে 0.25 রেফারেন্স ডিভাইডেড বাই FY 0.25, ঠিক আছে। এটা এটা হচ্ছে গিয়ে যদি আপনি যে MKS পদ্ধতিতে করেন, যদি FPS দিয়ে করেন তাহলে এটা হবে 3, ঠিক আছে। এখানে দেওয়া আছে বিএনবিসি খুব সম্ভবত MKS দিয়ে পুরো বিএনবিসিটা, আর FPS মানে ফিট সেকেন্ড, ফিট পার সেকেন্ড, এই পদ্ধতি করেন তাহলে এটা 0.3, এটা 0.25 হবে না, এটা হবে 3, ঠিক আছে। 3 রেফারেন্স ডিভাইডেড বাই FY, ঠিক আছে, FPS পদ্ধতিতে। আমরা এখানে দুইটাই করে দিছি যেন হচ্ছে পরবর্তীতে কনফিউজ না হয়, ঠিক আছে। আমি প্রথমে হচ্ছে এরকম ভুল করতাম, MKS এবং FPS হচ্ছে বুঝতাম না। হ্যাঁ, দেখা গেছে যে দুইটা কোড ইউজ করতেছি, হ্যাঁ, একই জিনিস আমি হচ্ছে দুই রকম ফর্মুলা দিয়ে করে বলছি। এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমাদের বিএনবিসি যত কিছু আছে, হ্যাঁ, সবই হচ্ছে MKS দিয়ে, মানে মিটার আর হচ্ছে কি বলে এটা, মিটার এবং হচ্ছে কিলোমিটার, তাই না, এই এটাতে এই ইউনিটে। আর আমরা প্রিভিয়াসলি সবকিছুই হচ্ছে FPS দিয়ে করে আসছি। হ্যাঁ, তো অনেক সময় আপনি দেখবেন যে ফর্মুলা হচ্ছে একজন টেস্ট করছে, এটা খেয়াল রাখতে হবে এটা MKS পদ্ধতিতে নাকি হচ্ছে FPS পদ্ধতিতে। এই যে ফর্মুলাগুলি আপনি দেখবেন যে হচ্ছে রুট ওভার আছে। হ্যাঁ, আপনি যত হচ্ছে ফর্মুলা দেখবেন যে ফ্রেন্সি রুট ওভারের ভিতরে আছে, এরকম যত ফর্মুলা দেখবেন, হ্যাঁ, আপনি চোখ বন্ধ করে দেখবেন, বুঝে ফেলবেন এই ফর্মুলাটা আপনার হচ্ছে কোনো ইকুয়েশন থেকে আসে না, ঠিক আছে। এই ফর্মুলাগুলি সবই আপনার ল্যাবে টেস্ট করে ওরা ল্যাবে টেস্ট করে এই ফর্মুলাগুলি বের করছে, বুঝতে পারছেন। যে ফর্মুলার ভিতরে রুট ওভার এফ্রেন্সি বা এটা হচ্ছে আপনার ল্যাবে টেস্ট করা ফর্মুলা। কাজেই এইটাতে আপনার এই কোএফিশিয়েন্টগুলি আপনার ইউনিট চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যে কি হচ্ছে, যদি আপনি রো মিন হচ্ছে 0.25 রেফারেন্স ডিভাইডেড বাই FY, এটা ইউজ করতে হবে। এবং আরেকটা কন্ডিশন বলে দিচ্ছে যে এই যে এটা 0.25 রেফারেন্স ডিভাইডেড বাই FY, এটা যেন 1.4 ডিভাইডেড বাই FY এর থেকে বড় হয়, ঠিক আছে, বুঝতে পারছেন। মানে হচ্ছে বড় না হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, ঠিক নাকি রোমিন। তাহলে এই তিনটা কন্ডিশন গেল। আরেকটা কন্ডিশন হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে খুব বোঝার ব্যাপার আছে। বলতেছে এরকম যে হচ্ছে যখন আমরা রিভার দিব, লঙ্গিটিউডিনাল রিভার দিব, তখন হচ্ছে এই যে বিম, এটা তো বিম, তাই না, এটা হচ্ছে কলাম। বিম কলামের যে জয়েন্ট, এই যে এই জয়েন্টটা, বিম কলামের যে জয়েন্ট, এই জয়েন্টে হচ্ছে একটা প্রভিশন আছে, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে এই জয়েন্টটা, এই জয়েন্টে প্রভিশন আছে, ওকে। তাহলে বিম কলামের জয়েন্টে হচ্ছে প্রভিশন আছে, 1 নম্বর। আরেকটা কি প্রভিশন আছে, বিম কলাম জয়েনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে, বিম কলাম জয়েনের সাথে, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট করার জন্য, হ্যাঁ, বিম কলামের জয়েন্ট বাদে ভিতরে যে অংশটুকু আছে এই জায়গায় তো একটা রিভারের প্রভিশন আছে, বুঝতে পারছেন। তাহলে কি হইলো,
আমাদের হচ্ছে এই যে এই তিনটা রো মিন, রো ম্যাক্স আর হচ্ছে মিনিমাম 2টা বার এর কন্ডিশন আছে। এখানে আসলে 3টা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে বিম কলাম জয়েন্টে, বিম কলাম জয়েন্টে একটা কন্ডিশন আছে। আরেকটা হচ্ছে বিম কলাম জয়েন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য বিম কলাম জয়েন্ট বাদে যে কোনো সেকশনে, হ্যাঁ, রিভারের একটা কন্ডিশন আছে। তাহলে এখন কি কি দেখেন জয়েন্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয় আমরা জানি যে হচ্ছে এই যে জয়েন্টের ক্ষেত্রে কি হয় আমরা জানি যে হচ্ছে জয়েন্টের এখানে হচ্ছে নেগেটিভ মোমেন্ট তৈরি হবে, তাই না? যদি আমরা এখানে ডিস্ট্রিবিউটেড লোড হয় তাহলে এখানে এই জয়েন্টের নেগেটিভ মোমেন্ট, এই জয়েন্টের নেগেটিভ মোমেন্ট আর মাঝখানে হচ্ছে পজিটিভ মোমেন্ট হবে। আমরা জানি যে নেগেটিভ মোমেন্ট যেখানে হবে সেখানে রিভারটা উপরে দিতে হবে, আর পজিটিভ মোমেন্টের জন্য রিভার আমাদের বটমে দিতে হবে, তাই তো? তো এখানে একটা যে কন্ডিশন বলতেছে যে আমরা যেহেতু জয়েন্টে নেগেটিভের জন্য রিভার দিব, জয়েন্টে নেগেটিভ মোমেন্টের জন্য নেগেটিভ স্টিল দিব, মানে হচ্ছে উপরে যে রডটা দিব এটাকে আমরা বলছি এএস টপ, ঠিক আছে? এখানে যে রডটা দিব এই রডটাকে আমি বলবো হচ্ছে এএস টপ, ওকে? আর এখানে যে রডটা দিব, এখানে যে রডটা দিব সেটাকে আমি বলবো হচ্ছে এএস বটম, ঠিক আছে? তো আমরা জানি যে যেহেতু এখানে নেগেটিভ মোমেন্ট বেশি আসবে কাজে এএস টপের আপনার হচ্ছে এরিয়াটা বেশি লাগবে, তাই না? তো এখানে যেটা বলতেছে প্রভিশন বলতেছে যে বলতেছে এএস টপ যা হবে, এএস টপ যা হবে এএস বটম যেন, হ্যাঁ, তার 50% কম না হয়, বুঝতে পারছেন? সে এএস টপ আপনি পাইলেন হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে? তাহলে বটমের যে রিভারটা এটা যেন 2 ইঞ্চি স্কোয়ারের কম না হয়, বা আপনি সেইখানে পাইলেন হচ্ছে 3 ইঞ্চি স্কোয়ার রড পাইলেন, হ্যাঁ, আমি একটা আরবিটারি নাম্বার বলতেছি, সে আপনি এখানে 3 ইঞ্চি স্কোয়ার রড পাইলেন, 3 ইঞ্চি স্কোয়ার অনেক, তুললাম এখানে পাইলাম হচ্ছে তুললাম 2 ইঞ্চি স্কোয়ার রড পাইলাম এখানে, তাহলে এখানে আপনি কোনোভাবেই 1 ইঞ্চি স্কোয়ারের নিচে দিতে পারবেন না। এটা কারণটা হচ্ছে যখন আটকে হবে, হ্যাঁ, তখন কিন্তু এই যে নেগেটিভ মোমেন্ট কিন্তু আপনার এই যে এখানে যেহেতু জাম্প করবে, হ্যাঁ, এরকম উঠানামা করবে, কাজে নেগেটিভ মোমেন্ট কিন্তু এখানে থাকবে না, নেগেটিভ মোমেন্ট যদি চলে আসতে পারে, বুঝছেন? যখন আটকে হবে তখন হচ্ছে কিন্তু মোমেন্টটা কিন্তু চেঞ্জ হবে বা রিভার্স হবে। এই জন্য দুই দিকে রিভার রাখতে হবে। এই জন্য এখানে কোনো কোশ্চেন আছে এই ব্যাপারটা? এটা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের নতুন আসছে। তাহলে ভাই ওই যে আপনি যে আগের দিন আমাদেরকে ইটেক্স থেকে ডিজাইন দেখাইছিলেন ওইটার সাথে আমাদের আবার এটা চেক করে করে দেখতে হবে যে এই ক্রাইটেরিয়া গুলা মিলে কিনা। এখানে তাহলে আমাদের দায়িত্ব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আপনার যেটা করতে হবে বুঝছেন, আপনি প্রথমে হচ্ছে রিভার করবেন, আপনার মতো করে ফেলবেন, হ্যাঁ, আপনি আপনার মতো করে প্রথমে রিভার হচ্ছে করে ফেলবেন, রিভার হচ্ছে ডিটেলিং করবেন, ঠিক আছে? এরপরে আবার আপনি চেক দিবেন, কি চেক দিবেন? দেখবেন যে হচ্ছে আপনার কোনো বটমের কোনো রড টপের রডের 50% থেকে কম আছে কিনা, ঠিক আছে? যদি হচ্ছে কম থাকে তাহলে আপনি 50% দিয়ে দেবেন, এই চেকটা করে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন আমার কথাটা? জি বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা গেল হচ্ছে জয়েন্টের এই জয়েন্টের প্রভিশন। আচ্ছা, এখন বলছি এই জয়েন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য আপনার মাঝখানে জয়েন্ট বাদে মাঝখানে বলছে কি যে আপনার তাহলে জয়েন্টের রিভারটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে বলছে যে জয়েন্ট বাদে মাঝখানে যে রিভারগুলি আছে টপে হোক কিংবা হচ্ছে বটমেই হোক, অন্য একটা কালার ইউজ করি। ইউজ করবো, আমাদের তো সব কালার একই লাগে। আচ্ছা, এটা মাঝখানের টপে এবং বটমের যে রিভারগুলি, ঠিক আছে, এইগুলি
যেন কোনোভাবেই এগুলো যেন কোনোভাবেই এই যে ম্যাক্সিমাম যে টপ রিইনফোর্সমেন্ট আছে তার 50% কম না হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে একটু সময় নিচ্ছি, এটাকে সময় নিচ্ছি। তারপর হচ্ছে আপনি এখানে পাইলেন হচ্ছে আপনার ক্যালকুলেশন অনুযায়ী, এই টেপস থেকে আপনি মনে করেন এখানে পাইলেন হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার লিখলাম না, আর এখানে আপনি পাইলেন হচ্ছে 3 ইঞ্চি স্কোয়ার। এখন আপনারা একটু আমাকে হেল্প করেন, তাহলে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী এখানে আপনি কত দিতে পারবেন, কত নিচে দিতে পারবেন না? বটম বলেন তো। 2 এর নিচে দিতে পারবো না। 2 ইঞ্চি স্কয়ারের নিচে দেওয়া। রাইট, ভেরি গুড। তাহলে 2 এখানে 2 ইঞ্চি দিতে পারবেন, আর এখানে 1/2 1.5। রাইট, ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে 1.5 এর নিচে দিতে পারবো না। তাহলে এটা আমাদের ক্লিয়ার। এরপরে বলছে তাহলে এই দুই জয়েন্টের কাহিনী শেষ, এবার হচ্ছে মাঝখানে আসা। মাঝখানে যে রিভারগুলি বলছে, এই মাঝখানে যে রিভারগুলি উপরে এবং নিচে যেটা হোক না কেন, এই যে টপ হচ্ছে এখানে 4, এখানে হচ্ছে টপে 3, তাহলে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম টপ হচ্ছে 4, তাই তো? বলছে এই 4 এর 4 ভাগের 1 ভাগ, তাই না? 0.25, 4 এর 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 1 ইঞ্চি স্কয়ার। বলছে যে মাঝখানের যেই রডগুলি, এই যে টপ এবং বটম, এটা যেন কোনোভাবেই 1 এর নিচে না হয়। বুঝতে পারছেন? এই যে এস বটম অর টপ অ্যাট এনি সেকশন, মানে এই জয়েন্ট বাদে যে কোনো সেকশনে এটা যেন গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকে কত? 0.25 এস টপ ম্যাক্স। ঠিক আছে, এই যে এটা এস টপ, এটাও এস টপ, এস টপের ম্যাক্স হচ্ছে 4, তাহলে এই 4 এর 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 0.25 আসতেছে আমাদের 1, মানে টপে এবং বটমে এস টপ এস বটম অ্যাট এনি সেকশন, মানে জয়েন্ট বাদে যেন হচ্ছে 1 এর কম না থাকে। ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমি পরের স্লাইডে যাই। এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের? না ভাই। ওকে, তাহলে আমি পরের স্লাইডে যাই। ওকে, তাহলে আমার তাহলে এরকম আরো যে ব্যাপারগুলো আসবে এগুলো এখন এরপর থেকে আপনাদেরকে জাস্ট বললেই বুঝে যাবে। আচ্ছা, এরপরে যাই। এরপরে যাই, এখানে দেখেন তাহলে লংজিটিউডাল রিইনফোর্সমেন্টের ওই কয়েকটা গেল। এরপরে আমরা এখান থেকে এই ফিগার থেকে দেখি। ফিগার থেকে আগে দেখবো এই লেখাগুলি তাহলে হয়ে যাবে। এরা হচ্ছে এই যে এটা কলাম, বিম, এখানে কলাম আছে। তো বলা হচ্ছে যদি হচ্ছে আমার ডেভেলপমেন্ট ল্যান্ড দিতে হয়, মানে একটা একটা করে বলি। তারপর এই যে লংজিটিউডাল যে বারটা, এই লংজিটিউডাল বারটা যখন একটা কলামের ভিতরে ঢুকবে, তাহলে হচ্ছে কতটুকু ঢুকবে এখান থেকে, এই যে ফেস থেকে কতটুকু ভিতরে ঢুকবে, ঠিক আছে, এবং কিভাবে ঢুকবে, এটা একটা প্রভিশন আছে সাসমিডি লিখেছে। বলতেছে এটা আপনার হইতে হবে এলডি প্লাস হচ্ছে 10 ডিবি। 10 ডিবি আমার মনে হয় এটা 10 না, এটা 12 ডিবি হবে। আপনি একটু এটা দেখেন তো, এটা 10 ডিবি না 12 ডিবি? আমার ধারণা এটা 12 ডিবি হবে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা তাহলে এখানে এলডি কি আর 10 ডিবি কি? এলডি হচ্ছে এই যে বিমের যে ফেস, এই ফেস থেকে এইটুকু হচ্ছে আপনার এলডি, ওকে। আর এখান থেকে এইটুক হচ্ছে আপনার 10 ডিবি বা হচ্ছে 12 ডিবি। বুঝতে পারছেন? এবং এটা হচ্ছে আপনার হইতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ব্যান্ড হইতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। টপের ক্ষেত্রে যা, বটমের ক্ষেত্রেও একই, সেম। তাহলে এটা হচ্ছে একটা প্রভিশন। তারপরে আপনি যদি হচ্ছে আপনার যদি রড কাটতে হয়, আপনার যদি রড তো কাটতেই হবে, তাই না? আপনার বিম যদি অনেক বড় হয়, তো আপনার রড কাটতে হবে। তাহলে রড যখন কাটবেন, এটা খুব ভালো মতো খেয়াল রাখবেন। এটা মিস্ত্রিরা ভুল করে, প্রচুর ভুল করে এটা। এই যে এই রড কাটার এই ব্যাপারটা, আপনারা হচ্ছে যখন যদি রড কাটতে হয়, বিমের যদি রড কাটতে হয়, ওটাকে আমরা বলি হচ্ছে ল্যাপ স্প্লাইস, তাই না? ল্যাপ স্প্লাইস যেখানে হবে, টপের যেটা টপ
টপের যে রিভারটা আপনি ল্যাপ স্প্লাইস করাবেন হচ্ছে মাঝখানে, ডিমের মাঝখানে করাবেন, বুঝতে পারছেন? টপ স্প্লাইস, টপের রিভারগুলো যখন আপনি কাটবেন, হ্যাঁ, এটা কিন্তু ডিমের মাঝখানে কাটবেন। বলতে পারবেন কেন এটা ডিমের মাঝখানে কেন কাটলে এটা দিব? ডিমের মাঝখানে কেন? এটা তো টপের পয়েন্ট অফ রিভারগুলি কন্ট্রাফ্লেক্সার এখানে। অ্যাকচুয়ালি আপনার হচ্ছে, হ্যাঁ, পয়েন্ট করে বলতে পারেন। একটা হচ্ছে এই যে আমাদের যে নেগেটিভ মোমেন্ট কিন্তু তৈরি হবে কোথায়? সাপোর্টে। ডিমের 2 ইন্ডে, তাই না? আর পজিটিভ মোমেন্টটা তৈরি হবে আমার হচ্ছে বটমে। আসসালামু আলাইকুম ভাই, আমার নেটওয়ার্কটা চলে গেছে আসলে। না, এই তো 2 মিনিট হবে ভাই। জি, ওকে।
আপনারা যদি কেউ এরকম থাকেন যে রেকর্ড করতে পারবেন, আপনারা রেকর্ড করেন। ভাইয়া, আমাকে একটু 2টা মিনিট সময় দেন, আমি তো আমি কি করি, জয়েন করি। ক্লাস আমি রেকর্ড করছি এখন হ্যালো মাধি ভাইয়া, সকালেরটা করা হয় নাই। হ্যালো মাধি ভাই। হ্যাঁ 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 তুষার, হ্যাঁ ভাই, আমি জয়েন করছি ভাই, এখন রেকর্ড করছো? হচ্ছে। হ্যাঁ এখন রেকর্ড হচ্ছে ভাই। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা কন্টিনিউ করি। জি ভাই। ঠিক আছে। তো এই হলো ব্যাপার যে আপনার হচ্ছে এখান থেকে আপনার মিনিমাম 2 দূরে গিয়ে ল্যাব স্পেস করবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এটাও খুব মানে যত্ন করে খেয়াল রাখতে হবে, কারণ এটা আমাদের অহরহ ভুল হয়। হ্যাঁ, অহরহ ভুল হয় বলতে আমরা 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 ডিজাইনাররা দিয়ে দিই। হ্যাঁ, ডিজাইনাররা ওই যে কনভেনশনালি কিছু জেনারেল নোট থাকে, জেনারেল নোটের মধ্যে এগুলো থাকে, কিন্তু মিস্ত্রিরা এগুলা মেনটেন করে না। কাজে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, কারণ সাইসমিক প্রভিশনের জন্য এই ব্যাপারগুলি হচ্ছে খুব একটা ভাইটাল হয়ে দাঁড়াবে। ঠিক আছে। তো এখন দেখেন, যেখানে আপনি ল্যাপ স্প্লেস করবেন, যেখানে ল্যাপে মানে হচ্ছে রডটা যেখানে কাটবেন, ওইখানে কিন্তু আপনার আপনার হচ্ছে গিয়ে ওইখানে আপনার যেখানে ল্যাপ স্প্লেস করবেন ওইখানে কি হবে, এটা ডিলিট হচ্ছে না কেন? আচ্ছা, ঠিক আছে। যেখানে হচ্ছে ল্যাপ স্প্লেস করবেন, হ্যাঁ, ওই জায়গাতে আপনার স্পেসিং, টায়ার সিরাপের যে স্পেসিংটা কিন্তু ঘন ঘন করে দিতে হবে। বুঝতে পারছেন? যেখানেই ল্যাব স্পেস হবে ওইখানেই স্পেসিংটা ঘন ঘন করে দিতে হবে। হ্যাঁ, কত সেটা বলতেছে যে হচ্ছে D/4 অথবা 100 ইঞ্চি, ঠিক আছে, বা হচ্ছে 4 ইঞ্চি, 100 মিলিমিটার। D/4 বা হচ্ছে 4 ইঞ্চি, এটার মধ্যে যেটা হচ্ছে ছোট হবে সেটা, মানে হচ্ছে 4 ইঞ্চির কম আপনি 4 ইঞ্চির বেশি আপনি দিতে পারবেন না। বুঝতে পারছেন? এই জায়গাতে যেখানেই মনে রাখবেন, যেখানে ল্যাপলিসাস হবে ওখানেই স্টিরাপের স্পেসিংটা ঘন ঘন করে দিতে হবে। কত ঘন? এটা হচ্ছে 4 ইঞ্চির কম, 4 ইঞ্চির বেশি না, অথবা D/4। তো নর্মালি এই D/4 এর থেকে D/4 গ্রহণ করতে পারে। D/4 হচ্ছে আপনার যে বিমের যেই ইফেক্টিভ ডেপথ, তাকে 4 দ্বারা ভাগ করলে, মানে 4 ভাগের 1 ভাগ, ইফেক্টিভ ডেপথ অফ 1/4, আর হচ্ছে এই 4 ইঞ্চি, এই দুটোর মধ্যে যেটা মিনিমাম সেটা মেনটেন করতে হবে। বুঝতে পারছেন? এই তারপরে চলে যাই আমরা। তারপরে আমাদের হচ্ছে বিম শেষ, বিমের প্রভিশন শেষ। তাহলে বিমের প্রভিশন কয়টা পেলাম আমি একটু সামারি করি। ভাই মাঝের স্ট্রেট ডিসটেন্সের কোনো ফর্মুলা নাই? আছে আছে আছে, ওইটা আছে, ওইটা আমরা দেখব। ওকে, এটা হচ্ছে আমরা দেখব মনে হয় পরে আছে, এই যে এখানে আছে, ঠিক আছে, এর পরের স্লাইডে আছে। তাহলে কি হলো আমাদের? আমরা হচ্ছে মেটেরিয়াল দেখলাম, আমরা হচ্ছে সাইজ দেখলাম, আমরা লংজিটুডিনাল রিইনফোর্সমেন্টের প্রভিশন দেখলাম, আমাদের লংজিটুডিনাল রিইনফোর্সমেন্টের প্রভিশন এখনো চলতেছে। এখন আমরা দেখবো হচ্ছে ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট বা হচ্ছে ওয়েব রিইনফোর্সমেন্ট, ওয়েব রিইনফোর্সমেন্ট বা বিমের ক্ষেত্রে আমরা এটাকে বলি স্টিরাপের কিছু প্রভিশন আছে। বলছে কি, স্টিরাপ যখন আমরা দিব, ফার্স্ট প্রভিশনটা হচ্ছে, আমি এখান থেকে বলি, হ্যাঁ আপনাদের এখান থেকে বলি, আর আপনারা এই যে এই লেখাটা পড়ে নিন, একই জিনিস। এটা হচ্ছে এই যে আপনার যে কলাম, এ হলো কলাম, এটা বিম। তো বলছে যে কলামের যে কলামের ফেস থেকে প্রথম যে স্টিরাপটা, এর জন্য ডেফিনেটলি আপনার 2 ইঞ্চি বা 50 মিলিমিটারের কম থাকে। ঠিক আছে, কলামের ফেস থেকে যেই বিমের যে স্টিরাপটা শুরু হবে, সেটা যেন ফেস থেকে 2 ইঞ্চি দূরে থাকে। এটা আপনার যখন সাইড ভিজিট করবেন তখন হচ্ছে এইগুলি চেক করবেন, হ্যাঁ মিস্ত্রিরা এটা করে কিনা। এটাও করে না, মিস্ত্রিরা এটা মিস করে যায়। হ্যাঁ, এটাও চেক করবেন যে এখান থেকে 2 ইঞ্চি দূরে রিভারটা বসাইলো কিনা। তারপরে একটা প্রভিশন, এরপরে হচ্ছে কি যে 2H ডিস্টেন্স পর্যন্ত, এই 2H ডিস্টেন্স পর্যন্ত রিভারটা হচ্ছে ঘন ঘন করে দিতে হবে। 2H পর্যন্ত রিভারটা
ঘন ঘন করে দিতে হবে, মাঝখানে স্পেসিংটা আরেকটু বেশি হবে, মানে অ্যাকচুয়ালি 2H ডিস্টেন্স পর্যন্ত রিওয়ার্ডটা যা হবে মাঝখানে রিওয়ার্ডটা তার দ্বিগুণ হবে। স্পেসিং এর কথা বলতেছি, 2H ডিস্টেন্সে স্পেসিং যা হবে, হ্যাঁ, মাঝখানে তার দ্বিগুণ হবে, এরকম একটা বিষয়টা। তার মানে এখানে হচ্ছে স্ট্র্যাপটা ঘন ঘন করে দিতে হবে 2H পর্যন্ত। এইচ কি, এইচ যদি আমার হয় হচ্ছে বিমের ডেপথ, ধরলাম বিমের ডেপথ হচ্ছে 15 ইঞ্চি, তাহলে এই যে বিমের কলামের ফেজ থেকে 30 ইঞ্চি পর্যন্ত আমার স্ট্র্যাপটা ঘন ঘন করে দিতে হবে। ওকে, এখন আপনারা বলেন তো কেন কেন এখানে ঘন ঘন করে দিতে হবে? কমন সেন্স থেকে বলেন, এটাকে কেন প্রভিশনের মধ্যে ইনক্লুড করলো? এই এই জয়েন্টের কাছাকাছি কেন হচ্ছে স্পেসিং আমাদেরকে ঘন ঘন করে দিতে হবে? হ্যাঁ, নেগেটিভ শেয়ার নেওয়ার জন্য। এখানে টিআর বেশি হবে ভাইয়া। শেয়ারে ফেল করার সম্ভাবনা থাকে। হ্যাঁ, রাইট। আমরা জানি যে হচ্ছে স্টিরাপটা দিচ্ছি আমরা হচ্ছে শেয়ার ঠেকানোর জন্য, তাই না? শেয়ার ঠেকানোর জন্য আমাদের যে শেয়ার, আপনার শেয়ারগুলো জেনারেট করবে এরকম করে, এই যে এইভাবে শেয়ার জেনারেট করবে, তাই না? এরকম জেনারেট করবে। যখন হচ্ছে আপনার সাইসমিক যখন হবে সাইসমিক লোক তো এরকম না, এরকম এক্সিলারেশন ভার্সেস টাইম। কাজেই আপনার যে এই যে নেগেটিভ মোমেন্ট যেটা, এটা এটা নট নেসেসারি এরকম হবে, এটা কিন্তু এরকম হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে? কাজেই আপনার শেয়ার তৈরি হবে এরকম দুই দিক থেকে শেয়ার তৈরি হবে। হ্যাঁ, যাই হোক, তো এই শেয়ার ঠেকানোর জন্য আমাদের শেয়ারের জন্য শেয়ারটা মেনলি সাপোর্ট থেকে সামথিং দূরে আপনার শেয়ার ক্র্যাকগুলো হবে। এই জন্য পর্যন্ত 2H পর্যন্ত আমরা এখানে প্রচুর শেয়ার রেনফোর্সমেন্ট দেবো বা ওয়েব রেনফোর্সমেন্ট দেবো, ঠিক আছে? এখন একটা তো আপনি ইটেপস থেকে পাবেন, ইটেপস আপনাকে বলে দিবে যে হচ্ছে এখানে শেয়ার রেনফোর্সমেন্ট কত দিতে হবে, রাইট? ইটেপস কিন্তু এটা দিয়ে দিবে আপনাকে শেয়ার রেনফোর্সমেন্ট কত দিতে হবে, ঠিক আছে? আপনার হাতে সেই শেয়ার রেনফোর্সমেন্টের ডাটাটা থাকবে। তারপরে আপনি হচ্ছে এই যে চারটা 1 2 3 4 এই চারটা কন্ডিশন হচ্ছে চেক করবেন। তাহলে আপনার সব মিলে কন্ডিশন করে থাকবে 5টা। একটা হচ্ছে ইটেপস থেকে আপনি শেয়ার এনফোর্সমেন্টের ভ্যালু থেকে স্পেসিং বের করবেন, ঠিক আছে? এটা হচ্ছে ডাটা নাম্বার 1। তারপরে হচ্ছে 1 2 3 4 এই চারটা, আর হচ্ছে ইটেপসের 5টা। এই 5টার মধ্যে যেটা মিনিমাম হবে, 5টা ডাটার মধ্যে যেটা মিনিমাম হবে সেটা হবে আপনার স্টিরাপের স্পেসিং। বুঝতে পারছেন? তাহলে এখন এই টেস্ট থেকে তো পাইলেন, সমস্যা নেই। ধরেন আমরা নর্মালি স্টিরাপ ইউজ করি হচ্ছে 10 মিলি, ঠিক আছে? তবে কিছু কিছু ক্ষেত্রে 12 মিলি ইউজ করতে হইতে পারে। নর্মালি আমরা ইউজ করি 10 মিলি স্টিরাপ। এটা হচ্ছে বাকেতে সুবিধা এই জন্য। আচ্ছা, তারপরে যেটা হলো এরকম যে আপনার এই চারটা কন্ডিশন কি? একটা হচ্ছে D/4, ডি তো আপনারা বুঝতেছেনই যে এটা যদি H হয় তাহলে ইফেক্টিভ ডেপথটা হচ্ছে D/4, এক নম্বর কন্ডিশন। দুই নম্বর হচ্ছে 8 ইন্টু DB, ঠিক আছে? DB হচ্ছে স্মলেস্ট লংগেস্ট বার ডায়ামিটার, মানে হচ্ছে লংজিটুডাল বার ডায়ামিটার। আপনার তো এই লংজিটুডাল বার লংজিটুডাল বার তো আমরা হচ্ছে বিভিন্ন রকমের দিই, তাই না? কখনো বিমে কখনো 16 মিলি দেই। হ্যাঁ, একই বিমে দেখা গেছে যে উপরে 16 মিলি, নিচে হচ্ছে 12 মিলি, তাই না? তাহলে হচ্ছে একটা সেকশনে আপনার একই সঙ্গে দুই ধরনের বার থাকতে পারে, লংজিটুডাল বার থাকতে পারে। স্মলেস্ট লংজিটুডাল বার 16 এবং 12 মধ্যে স্মল কত? 12। তাহলে এই 12 হচ্ছে স্মলেস্ট লংজিটুডাল বারের ডায়া। হ্যাঁ, তো 8 ইন্টু স্মলেস্ট লংজিটুডাল বার ডায়া। তারপরে হচ্ছে 24 ইন্টু হুপ বার ডায়া। হুপ মানে যে স্ট্র্যাপ ডায়া, যে 10 মিলি যদি ইউজ করি তাহলে এই 10 মিলির ডায়া। আর হচ্ছে 300 মিলিমিটার, ঠিক আছে? 1 2 3 4 এবং হচ্ছে ইটেপসের যে এস পাবো, এই 5টার মধ্যে যেটা মিনিমাম হবে সেটা হবে আপনার অ্যাকচুয়ালি এই 2H এর মধ্যে স্পেসিং। বুঝতে পারছেন? এটা গেল একটা। এরপরে মাঝখানে 2H এর পরে আপনি এস যা আসবে তার দ্বিগুণ দিয়ে দিবেন, এস যা আসবে তার দ্বিগুণ দিয়ে দিবেন, ঠিক আছে? মাঝখানে একটা
তাহলে আমি এরপর আগের স্লাইডে যাই। এই যে দেখেন, তাহলে এখানে হচ্ছে দিবেন ঘন ঘন 2h পর্যন্ত, এদিক থেকেও এখানে মূলত 2h পর্যন্ত ঘন ঘন দিবেন, ঠিক আছে? এই যে এদিকেও এখান থেকে 2h, এদিকেও 2h পর্যন্ত ঘন ঘন দিবেন। আর হচ্ছে এই মাঝখানে এই মাঝখানে দিবেন হচ্ছে আপনার স্পেসিংটা একটু বড় হবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার। তারপরে হচ্ছে কি যে বলতেছে যে আপনার যদি বিমের ক্ষেত্রে অবশ্যই এই পজিশনটা আমরা খুব একটা মেনটেন করি না, বুঝছেন? ঠিক আছে, তবে এটা হচ্ছে কনসিডার আনা উচিত। এটা হচ্ছে বলছে যদি হচ্ছে আপনার স্পেসিং যেটা ক্লিয়ার কভার, যেটা ক্লিয়ার স্পেসিং মানে লংজিটিউডাল বারের ক্লিয়ার স্পেসিং যদি 150 মানে 6 ইঞ্চি, তাই না? 6 ইঞ্চি না 150 না কত? 6 ইঞ্চি কোথায়? 6 ইঞ্চি ভাই। 6 ইঞ্চি যদি বেশি হয় তাহলে হচ্ছে মাঝখানে আবার ক্রস টাই দিতে বলতেছে, বিমের মধ্যে ক্রস টাই। ঠিক আছে, এটা আমি খুব কম দেখছি প্র্যাকটিসে। ঠিক আছে, একটা প্রভিশন। তারপরে আরেকটা কি হচ্ছে প্রভিশন হচ্ছে কি, আপনি এটা আপনারা জানেন যে এই যে যখন আমরা টাই দিব, ঠিক আছে? আচ্ছা, আমি কয়েকটা জিনিস বলে রাখি, এটা একটু মনে রাখেন। হ্যাঁ, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, মানে আমাদের পরবর্তী যে স্লাইডগুলোতে এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে এই দেখেন, এই যে পুরাটাই, এই যে পুরা যে একটা চুরির মতো হয়েছে না, চুরি, হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় হুপ। ওকে, এটাকে বলা হচ্ছে হুপ, হুপ বা হুপ বলে আর কি, হুপ। আর এই যে মাঝখানে যেটা আছে এটাকে বলা হচ্ছে ক্রস টাই, ঠিক আছে? বা হচ্ছে আর পুরো জিনিসটা হচ্ছে কি স্টিরাপ, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এই যে এটা হচ্ছে হুপ, এটা হচ্ছে হুপ, আর মাঝখানে এটাকে বলা হচ্ছে ক্রস টাই। তাহলে একটা হুপ আর হচ্ছে একটা ক্রস টাই মিলে পুরো জিনিসটাই হচ্ছে স্টিরাপ বা হচ্ছে এটাকে বলে হুপ সেট। ওকে, এই জিনিসগুলো আমাদের, এই টার্মগুলি আমাদের পরবর্তীতে কাজে লাগে। তাহলে এটা হচ্ছে হুপ, এটা হচ্ছে ক্রস টাই। আচ্ছা, আর পুরাটা মিলে হচ্ছে হুপ সেট বা হচ্ছে স্টিরাপ। বিমের ক্ষেত্রে আমরা বলবো স্টিরাপ, কলমের ক্ষেত্রে বলবো টাই। আচ্ছা, তারপরে এই তো এখন দেখেন, আর হচ্ছে এটাকে আরেকটা নাম বলে ওয়েব রিইনফোর্সমেন্ট, আরেকটা নাম বলে তাহলে এখন দেখেন এই যে ক্রস টাই, যেটা ক্রস টাই, হ্যাঁ, এই ক্রস টাইয়ের ক্ষেত্রে কি বলতেছে যে হচ্ছে যখন আমরা বাঁকাবো এটার জন্য 135 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এই থেকে বাইরের দিক থেকে 135 ডিগ্রি, আর কতটুকু ভিতরে থাকবে